সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের হাল ছেড়ানো বন্ধু লাইভ। প্রতিদিনের মতো মানে লাস্ট কয়েক মাস ধরে শনিবার করে বা আমরা যে লাইভ করি বা আমাদের যদিও গতকাল হয়নি অনিবার্য কারণবশত, যেটা আজকে করছি, আমরা কিন্তু বাসা থেকেই লাইভ করছি এবং আমি অবশ্যই একলাই কথা বলছি। আমরা আশা করছি সেপ্টেম্বর মাস থেকে অবশ্যই আমাদের একজন অ্যাঙ্কর সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে অফিস থেকে করছি, বাসা থেকে এখন অলরেডি অ্যাটলিস্ট ওই যে ধাপে ধাপে আসছি। আজকে অফিসে আরও হয়তো দু একটা হবে, অফিস থেকে একা একা, এরপরে অ্যাঙ্করের পাওয়া যাবে যে দেখা। তো যেটা শুরু করার আগে যেটা বলবো যে একটা কথা খুব না বললেই নয়। আমি মনে করি যে আমাকে দু একদিন আগে আমি দেখলাম যে একটা মেয়ে ইউটিউবে লিখেছে যে আপু আপনার সাথে কথা বলতে চাই সাজেশনের জন্য, আর না হলে অন্য কেউ আছেন কি আমার আমাকে সাজেশন দিবেন একটু। তো আমার কথা হচ্ছে সাজেশন কি যত যত চেয়ে বেড়ালে চলে রে মা, তোমাদের প্রজন্মকে আমি সন্তান হিসেবে দেখি রে মা, যত্র তত্র সাজেশন চাইও না। হ্যাঁ, সাজেশন দেওয়ার জন্য লোকের অভাব নাই। তুমি এখন খালি কথা বলো, 50 জন লোক এগিয়ে আসবে, কিন্তু আগে দেখতে হবে জীবনে যে বিষয়গুলো সে সাজেশন দিচ্ছে সে নিজে কতটুকু সফল। সফলতার কিন্তু পরিমাপ আছে। প্রথম কথা হচ্ছে বয়স একটা বিশাল বড় ভূমিকা পালন করে। দ্বিতীয়ত বয়সের অবস্থানে সে এখন কোন জায়গাটায় আছে। তৃতীয়ত হচ্ছে তার নিজের জীবনটা কতটুকু সুন্দরভাবে সে পরিচালিত করছে। এই সব কিছু কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। চাইলে আমার সাজেশনের জন্য যেহেতু ওনার কাছে আমার এখানে নক করছো আর জানতে চাচ্ছো, আপনি না হলে অন্য কেউ দিতে পারবে না, অন্য কেউ পারবে না, সরি। হ্যাঁ ডেফিনেটলি সাজেশন যারা দেন, ডাক্তাররা দেন, সাইকোথেরাপিস্ট দেন, ওনারা কিন্তু ওইটা ওনাদের সেই সব বিষয়ের উপর ওনারা পড়াশোনা করেছেন, ওনারা সেই জ্ঞান রাখেন বলেই সাজেশনটা দেন। কিন্তু আমি যে কথাগুলো বলি সংসার ভিত্তিক, জীবন ভিত্তিক, সমাজ ভিত্তিক, হ্যাঁ এই কথাগুলো কিন্তু অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে বলি এবং নিজের একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে বলি। এই কথাটা বারবার মনে রাখতে হবে। যদি চাইলেই সাজেশন দেওয়া যেত আর সেই সাজেশন অনুযায়ী কাজ হইতো, তাহলে তো ঘরে ঘরে হাল ছড়ানো বন্ধু তৈরি হয়ে যেত। হ্যাঁ, দেখা যেত প্রতিদিন খুললে একটা করে পেজ হয়ে গেছে। না, তৈরি করা যাবে, সাজেশন দেওয়ার আগে চিন্তা করতে হবে। আমি কিন্তু জিনিসগুলো খুব বিরক্ত হয়েছি বলেই কথাগুলো বললাম যে তোমরা কবে বুঝবে বলো। হুম করে একটা বাইরের লোকের কাছে সাজেশন নেওয়া যেতে তো নিজের মায়ের সঙ্গে কথা বলতে পারো, শাশুড়ির সঙ্গে কথা বলতে পারো, বাবার সাথে কথা বলতে পারো, চাচার সাথে কথা বলতে পারো, দাদির সাথে কথা বলতে পারো। তোমরা মেয়েরা বা ছেলে দিয়ে না, বড় যারা আছে, তোমরা বাড়িতে মুরব্বীরা আছেন, তো পরিবারের মুরব্বী আছেন, পরিচিতের মধ্যে মুরব্বী আছেন, যাদের উপর আস্থা রাখা যায় তাদের সাথে কথা বলো। অচেনা মানুষের কাছে নিজের দুর্বলতা তুলে ধরো কেন? ডোন্ট গো ফর দ্যাট প্লিজ। আর আমি কিন্তু বারবার বলি, আমি কিন্তু কথা বলি, হ্যাঁ টেলিফোনে, এরকম একটা টেলিফোন আছে, দুটো নাম্বার দেওয়া আছে দেখো এখানে। এই দুটো নাম্বারে ফোন করলে সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে আমি থাকলে আমি অবশ্যই কথা বলবো। আর এখনও যদি কেউ ইচ্ছা করে ফোন করতে পারো, ফোন করলে প্রসেনজিৎ আছে, সেই প্রশ্নটা জেনে আমাকে জানিয়ে দেবে। কিন্তু বারবার একটা কথাই তোমাদেরকে বলছি, প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ যত্র সাজেশনের জন্য খোঁজ করে বেরিয়েও না প্লিজ। হ্যাঁ, কখন কোথায় ভার্চুয়াল শিয়ালের কিন্তু অভাব নেই, সে তো মুরগি ধরার জন্য ব্যস্ত হয়ে আছে। নিজেকে আর যাই করো, মুরগি বানায়ও না। ইয়েস না, তুমি জানি কি বলবে বলেছিলে। আজকে লাইভটা শুরু করি তোমার একটা পোস্ট দিয়ে। শিওর। পোস্টটা ছিল যে কথায় অন্তর পুড়ে খাক সে কথা উল্টে থাক। এটা যদি একটু বুঝাতে হয়। ইয়েস, কথা কথা কথায় কথা কথা, কথাকে উল্টালে কি হয়? থাক, তাই না? সো যে কথাগুলো আমাদের অন্তরের ভেতর আগুন জ্বালিয়ে দেয়, যে কথাগুলো আমাদের রক্তপাত ঘটায়, যে কথাগুলো আমাদের মর্মে জ্বালা ধরায়, সে কথাগুলো উল্টে থাক, অর্থাৎ কথাটা উল্টে যায়। উল্টে গেলে কি হচ্ছে? থাক হয়ে যাচ্ছে না? অর্থাৎ বিরত থাকো। একটু মাঝে মধ্যে একটু জ্ঞানিত্ব ফলাই আর কি, বুঝছো? আমি বেসিক্যালি একদমই নর্মাল মানুষ, সবসময় বলি, বাট মাঝে মাঝে ইচ্ছে করে একটু কবি কাব্য চর্চার মতো করতে, একটু একটু নতুনভাবে কিছু মনে রাখার জন্য। হ্যাঁ, যা বলি অনেক সময় অনেকেই বলে এ আর নতুন কি, আমি কিন্তু কখনো বলি না আমি নতুন কথা বলছি। আমি সবসময় বলছি যে
আগেকার যুগ 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 ধরে যেসব কথাগুলো প্রচলিত ছিল সেই প্রচলিত কথাগুলোকে আবার তোমাদেরকে ঝালাই করিয়ে দিচ্ছি। কারণ বেসিক্যালি আগে তো অনেকে মিলে সবাই মিলে আমরা কিন্তু আলোচনার মাধ্যমেও সব পুরনো কথাবার্তাগুলো আসতো, কিন্তু তোমাদের যে প্রজন্ম, এটা তো আমার খুব কষ্ট হয় তোমাদের জন্য সত্যিকার অর্থে। তোমরা অনেক বেশি গ্যাজেট নির্ভর হয়ে গেছো, আপনি তুপনি জীবনে চলে এসেছো, এবং তোমাদের বাবা মাদের সঙ্গেও কিন্তু তোমাদের সঙ্গে আমাদের জন্য কেমন একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। তোমরা অনেক বেশি মডার্নাইজ হয়ে যাচ্ছে এবং তোমরা মনে করছো আমাদেরকে অনেক পিছিয়ে আছে, আবার আমরা মনে করছি না বাবা বলবো না, তোমরা তো অনেক বেশি বুঝে ফেলতেছো। হ্যাঁ, এই যে গ্যাপটা আমরা বলবো, আমি এটা উভয় পক্ষের দোষ। হ্যাঁ, আমরা পিতা মাতারা বলি আজকালকার বাচ্চারা বাপ মাকে বুঝতে চায় না। আমি বলি বাপ মা কি বাচ্চাদের বুঝতে চান? সো দুপক্ষেরই আছে। তো এই সব কিছুর মধ্যে আমি কিন্তু এই কথাগুলো কিছু বলছি কেন, যাতে অ্যাটলিস্ট কেউ একজন এগিয়ে আসুক। বেড়ালের গলায় ঘন্টা বাঁধবার মতো আমি না হয় এগিয়ে আসলাম, আমি কথাগুলো বলতে থাকি, দুপক্ষের কথাই শোনার চেষ্টা করি, এবং এইভাবে যদি তোমাদের কিছুটা হলেও কাজে লাগে। এই জন্যই কথাগুলো বলা। কারণ হয় কি, এই যে উল্টে থাকা কথাগুলো, উল্টে থাকা কথাগুলো তোমরা প্রত্যেকেই জানো কোন কথা কষ্ট দেয়, কোন কথা নেতিবাচক, কোন কথা বাজে। এইগুলোকে আমরা যদি, আমি আমার পোস্টে গিয়েছি, আমরা যদি সত্যিকারে নিজেকে সংযত করতে পারি, শান্তি আসতে বাধ্য। আমার অনেক সময় অনেকে লেখো না যে তুমি এটা নতুন কিছু না। হ্যাঁ, নতুন কিছু না। পরীক্ষার হলে যে পড়াটা ভালো দেওয়া হয় তা আগের কিন্তু আমার ঝালানো হয়। তো ওটা তো ক্লাস শুরুতেই প্রথম ক্লাসে, ফর এক্সাম্পল জানুয়ারি মাসে যা পড়েছো, যখন ডিসেম্বরে পরীক্ষা দিচ্ছ, ওটা কেন ঝালানো হয়? ঝালানো হয় যাতে তুমি কতটুকু সেটা রপ্ত করতে পেরেছো, কতটা ভেতরে ধারণ করতে পেরেছো, কতটা সেটা তুমি বুঝতে পেরেছো, এটা বোঝানোর জন্যই কিন্তু ঝালাই করা হয়। এই নতুন করে পুরাতন কথা কিন্তু কেন বলি জানো? তোমাদের ঝালাই করিয়ে নেওয়ার জন্য, তোমাদের ভেতরে এটা যাতে একটা বসত বাড়ি বানাতে পারে। কারণ প্রতিটি কথাই একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, জীবন পাল্টানোর ক্ষেত্রে যথেষ্ট বড় ভূমিকা পালন করে। আমার বিশ্বাস অভিজ্ঞতার লব্ধ জ্ঞান থেকে, এবং তোমাদের ভালোবাসি বলি তোমাদেরকে এটা বলার চেষ্টা করা থেকে। ইয়েস নাইলা? হ্যাঁ শিওর, একদম। আজকে আমরা পোস্টের বন্যা হয়ে যাবে নাকি? ইয়েস বলো। কম মানুষই তোমার কষ্ট বুঝবে, অধিকাংশই নাটকের প্লট খুঁজবে। এটা মনে হয় তুমি একটু আগে যে কথাটা বলেছিলে কাছাকাছি, কিন্তু এটা আরেকটু ডেপথে আসবো। খুব কম মানুষই তোমার কষ্ট বুঝবে, অধিকাংশই নাটকের প্লট খুঁজবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যার কাছে বের করে নিজেকে উপস্থাপন করো না, সব কিছু খুলে বলতে যেও না আপনি কিন্তু আমার খুব আপনজন মনে হয়েছে ভাই, আমার এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। কি করবে ওরা? সবাই কি তোমার ফিল করতে পারবে? একটা কথা আছে, শোনো, একটা কবিতা আছে। কবিতাটা হচ্ছে, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। হ্যাঁ, সাপের বিষের জ্বালা সে কেমনে বুঝবে যাকে কখনো সাপে কামড়ায়নি। সুতরাং তোমার জ্বালা একটা মানুষ কি করে বুঝতে পারবে? সে তো কখনো ওই জ্বালার মধ্যে যায়নি। ইয়েস, তো সেখানে ডেফিনেটলি এখন বলবো যে আমি, হ্যাঁ, এমপ্যাথি যাদের আছে তারা ডেফিনেটলি, কিন্তু ওই যে এমপ্যাথি ফিল করা, তোমাকে তোমার ভেতরে গিয়ে ওটা বুঝতে পারা, এগুলোর জন্য সময় লাগে, অভিজ্ঞতা লাগে, সদিচ্ছা লাগে, সব কিছু মিলিয়ে তো হয়, তাই না? হাল ছিল না বন্ধু, মানে অর্থাৎ আমার কথা যদি বলি, এরকম মানুষ খুঁজে পেতে বের করো। কিন্তু তোমার কষ্ট শোনার জন্য হাজারো লোক আছে যারা ওটা শুনে নিয়ে কি করবে, জাস্ট ওখান থেকে ছোট্ট ছোট্ট করে ভাগগুলো করে নেবে যে কতটুকু রসদ লাগিয়ে বলা যায়, এবং ওটা নিয়ে পরবর্তীতে দেখবে তোমারই চোখের পানি আরও বেশি দ্বিগুণ গুণে ছুটবে। কারণ উমা আপনার এটা আচ্ছা, এই যে এইটা আচ্ছা, বাস দ্যাটস ইট। এরপরেরটুকু শুনেন জাহাপনা কাহানি হয়ে যাচ্ছে। কি দরকার? যাকে দেখবা, যখনই দেখবা, বেশিরভাগ চেষ্টা করা বলা এই তো চলছে ভালো, আলহামদুলিল্লাহ, দ্যাটস ইট। যা বলার, যা কষ্ট তো থাকবে, কষ্ট কি আমার নেই? আমারও আছে, সবার আছে। কষ্টের যিনি দিয়েছে তিনার কাছে কষ্টের প্রতিকার চাইবে। বারবার কিন্তু এই কথাটা বলি না যে সৃষ্টিকর্তার কাছে বলবে, সৃষ্টিকর্তার কাছে মন খুলে কথা বলবে। উনি তো সব জানেনি, তারপরেও একটু ভাল লাগে যখন খোলাসা করে বলতে, খোলাসা করে বলবা।
এক একটা সময় বলবা, যে কোনো সময় বলবা, যখনই মন খারাপ হবে ওনার সাথে কথা বলবা, ওনার কাছে তোমার ফরিয়াদ জানাবা, ওনার কাছে তুমি এটার জন্য একটা এটার থেকে বেরিয়ে আসার পথ পাতলানোর জন্য বলবা। দ্যাটস দ্য শুড বি দ্য ওয়ে। দেখবে অনেক হালকা লাগছে, নামাজে পড়ো, নামাজ পড়ে তারপর অনেকক্ষণ দেখবে যে জায়নামাজে বসে থাকলেও মনটা ভালো হয়। এগুলো কেন বলছি? কারণ জনে জনে বলে যে কষ্টটা তোমরা বাড়াচ্ছ সেটা থেকে তোমাদের বের করে আনার জন্য বলছি। বিশ্বাস করো 90% ক্ষেত্রে না এটার থেকে নিজের কষ্ট তো কমেই না, উপরন্তু আরও বেড়ে যায়। আর কষ্টের সাথে সাথে ওই যে বলে না যে বোঝার ওপর শাকের আঁটি হিসেবে অশান্তিও বাড়তে থাকে। এটার মধ্যে যত কম যাওয়া যায় ততই ভালো। বহু কিছু আছে আলাপ করার, বাট নিজের কষ্ট, নিজের ভেতরের ছোট ছোট ইচ্ছেগুলো, মানে যেগুলো তোমার একান্তই গোপন, একান্তই আপন, সেগুলো নিজের ভেতরেই রাখাটা বেটার। ইয়েস। আফসানা আক্তার মিম বলছে, আমার প্রতিবন্ধী বোনকে নিয়ে একটা কথা বলবো, আপনাকে কি বলতে পারবো? তাহলে আমি কি জন্য বসেছি এখানে তোমাকে মনে হয় আফসানা? মানে হয়তোবা ও হয়তো তোমার সম্বন্ধে জানে না, ভাবছে ডাক্তার কিনা। না 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 না, আমি কিন্তু কোনো ডাক্তার নই, আমি কোনো ডাক্তার নই, আমি কোনো মনোবিজ্ঞানীও নই, আমি সম্পূর্ণ সাধারণ একটা মানুষ আফসানা। হ্যাঁ, তোমার বলতে পারো তুমি যে আমি যতটুকু বলবো যে আমি আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে মানুষকে কিছুটা হলেও রাস্তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। যে যেমন ধরো তোমার প্রতিবন্ধী বোনটার যে সমস্যার কথা বলবো, আমি তখন হয়তো বলবো যে এটাকে এভাবে এভাবে তুমি হ্যান্ডেল করো, অমুক অমুক জায়গায় তুমি যোগাযোগ করো, এইভাবে এভাবে তাকে নিয়ে তুমি চেষ্টা চালাও ওকে হেল্প করার। এইভাবে মানে আমি সোজা কথা হচ্ছে আমি রাস্তাটা দেখিয়ে দেবো। অনেকে আছে না যে সম্পত্তি নিয়ে সমস্যা আছে, বুঝতেছে না এটা নিয়ে কী করা উচিত, আমাকে যখন যোগাযোগ করছে আমি বলছি যে একজন লয়ারের সাথে পরামর্শ নাও। অনেকে আছে অনেক দাম্পত্য সমস্যার মধ্যে একদম জেরবার অবস্থায় আছে, অনেকভাবে অত্যাচারিত হচ্ছে, আমি বলছি মানবাধিকারের সাহায্য নাও, ফর এক্সাম্পল আইন ও সালিশের সাহায্য নাও। এভাবে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। আর কিছু কিছু না 90% ক্ষেত্রেই কিন্তু আমাদের সমস্যাগুলো আমি মোটামুটি আমরাই হ্যান্ডেল করতে পারি আমি মনে করি। সেই আমরাই যেগুলো হ্যান্ডেল করাতে নিয়ে কেউ বিব্রত থাকো, যেহেতু তোমরা এখন অনেক ছোট মানুষ, তোমরা এখন অনেক বাচ্চা আমার চোখে, সেইগুলো আমি আসলে বলে দিই। আর বাকি 10% যেগুলো আমার হ্যান্ডেলের বাইরে, সেগুলোর ক্ষেত্রে আমি বলে দিই যে যেখানে যেটার জন্য বিশেষজ্ঞর পরামর্শ দরকার সেই বিশেষজ্ঞর রাস্তাটা, অর্থাৎ তুমি এই বিশেষজ্ঞর শরণাপন্ন হও, কারো নাম বলি না, বাট তার এই যে তুমি এই ধরনের হেল্প নিলে তোমার উপকার হবে, এইটুকু পরামর্শ দিয়ে থাকি। সো তুমি আমাকে বলতে পারো আনডাউটেডলি। ইয়েস নাইলা। আরেকটা পোস্টে চলে যাই। কে আগে বা কে পিছনে না দেখে দেখো কে তোমার পাশে রয়েছে। ইয়েস, এটা কিন্তু খুব খুব জরুরি জীবনে চলার ক্ষেত্রে। আমি আবারও বলি তোমাদের জন্য যে পোস্টগুলো না খুব সাধারণ মনে হয়, এ আর নতুন কি, এটাও অনেকে বলো, কিন্তু জিনিসগুলো খুব ঠান্ডা মাথায়, আমি বারবার বলছি ভেবে দেখবে। কারণ আমার প্রত্যেকটি পোস্ট আলহামদুলিল্লাহ এগুলো সব আমার নিজের লেখা। আমি কোনো পোস্ট কারো পোস্ট নেই না, নিজের ভেতর থেকে যেটা ফিল করি আমি সেটাই লিখি। এবং সেখান থেকে আমি বিশ্বাস করি যে পোস্টগুলো আমি যখন লিখি প্রত্যেকটি মর্মার্থ অনেক গভীর। আমি এটা বারবার বলছি, কিন্তু ভাব সম্প্রসারণের মতো যে ছোট্ট করে লেখে না, ভাব সম্প্রসারণ করো, আমার লেখাগুলো ভাব সম্প্রসারণ করলে পাতার পর পাতা শেষ হয়ে যাবে, তবুও মনে হবে যে না আরও কিছু বলার ছিল। ইয়েস, এই যে কে আগে বা কে পেছনে মানে কি বুঝতে পেরেছে তো? কে তোমার চেয়ে এগিয়ে গেছে, হ্যাঁ সে এগিয়ে গেছে, কিন্তু ওর দিকে তাকিয়ে না থেকে ওই যে সময় নষ্ট করা, যে আমি কেন এগোতে পারলাম না না করে, হ্যাঁ, অথবা কে তোমার পিছনে আছে, ও আমার পিছনে আছে বলে আত্মতৃপ্তি না পেয়ে সবার আগে দেখো তোমার পাশে কে আছে। যে পাশে আছে সেই কিন্তু প্রকৃতভাবে তোমার, আমি বলবো প্রকৃত বন্ধু, সেই কিন্তু প্রকৃতভাবে তোমার ভালো চায়। আগে বা পিছিয়ে ওটা কিন্তু ইম্পর্টেন্ট না, পিছিয়ে যে আছে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলি না, সেই মানুষটি হিংসা করে যে তার স্বপ্ন তোমার মধ্যে প্রতিফলিত দেখে, অর্থাৎ সে পিছিয়ে পড়েছে। খুব ঠান্ডা মাথায়, ওই যে বললাম অনেক রকম অর্থ আমি আমার কথার বলতে পারি, বাট ইজিটা বোঝাচ্ছি। আর যে সামনে আছে, হ্যাঁ ডেফিনেটলি সে সামনে থাকে, তোমার তাকে নিয়ে টেনশন করার দরকার নেই, তুমি তোমার স্পিডে এগোতে থাকো, নিজেকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবো ইনস্টিড অফ আগে পিছনে, কিন্তু ভাববা পাশের মানুষটার কথা। তার মানে তোমার সুখে দুঃখে বিপদে সবসময় যে মানুষটা পাশে আছে, পাশে থাকা কিন্তু এখানে বিপদের কথা বুঝিয়েছি,
পাশে থাকা মানে সুখের দিনে তো তোমাকে ঘিরে থাকবে লোকজন, পাশে তো অনেক ঘিরে থাকবে। পাশে বলতে এখানে তোমার বিপদের দিনে, তোমার কষ্টের দিনে, তোমার যখন খুব প্রয়োজন একটা সাহারা, তখন তোমার পাশাপাশি যে চলছে সেটাই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। এটার কথা ভাবো, তাকে মনে রাখো, তাদের কথা মনে রাখো। খুব আমি বলবো ভেতর থেকে যদি তুমি ফিল করো আমার কথাগুলো, তখন তোমরা বুঝতে পারবে যে এই কথাগুলো ফলো করা কতটা জরুরি, জীবনে চলার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে এই কথাগুলি। ইয়েস, নাহলে কিছু বলবা? হ্যাঁ, একটা প্রশ্ন নিয়ে এসেছে প্রসেনজিতের প্রশ্ন। হ্যাঁ প্রসেনজিৎ বলো। প্রসেনজিতের ইউরোপ থেকে অনেক বলেছেন। আমি ইউরোপ আছি 7-8 বছর। এখানকার সিটিজেন এক বাঙালি মেয়ের সাথে 4 বছরের সম্পর্ক। এখন আমার প্রতি তার অ্যাটিটিউড অন্যরকম হয়ে গেছে। আগে একটু পর পরে ফোন দিত, এখন সারাদিনে একবার ফোন করে। আমার মনে হচ্ছে সে আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কি করব? অনেক এখানে একদম ইজি ব্যাপার। ইউরোপের থেকে তোমার মেন্টালিটি কেন এখনো সেই তথাকথিত বাঙালির হয়ে গেছে? ইউরোপিয়ান মেন্টালিটিতে আসো। ওরা সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। সামনাসামনি কথা বলো, মোকাবেলা করে নাও। তুমি মনে মনে বুঝছো যে তোমাকে অ্যাভয়েড করছে, নেই দরকার নেই বাবা, ক্লিয়ার হয় না। প্রতিদিন মৃত্যুবরণ করার চেয়ে না একদিনেই সব কিছু শেষ হয়ে যাক, হয় থাকবে নাহলে চলে যাবে। বাট তুমি মনে মনে বুঝতেছো সে তোমাকে আগের মতো, ডেফিনেটলি একটা রিলেশন থাকলে পরে সেই রিলেশনের মধ্যে যে উচ্ছ্বাস সেটা কমে গেলে, ভাটা আসলে কিন্তু বোঝা যায়। বাট জিনিসটা ক্লারিফাই করো। হতে পারে মেয়েটা হয়তো বা একটু কোনো কারণে বিজি আছে, অথবা তাদের পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে। আমরা কিন্তু জাজমেন্টাল হওয়াটা ঠিক না, সেই জন্যই মনের মধ্যে না রেখে প্রকাশ করো, তার সঙ্গে বসো, ক্লিয়ার করো। সে যদি তোমাকে সত্যিকার অর্থে, আমি বলবো যে তোমার যদি দেখা যে ভালোবাসে, তাহলে সত্যি কথাটাই বলবে। বুঝাতে পারলাম কি জিনিসটা? অথবা তুমি যেহেতু তাকে মন থেকে জানো, 7-8 বছর ধরে চেনো, তাহলে সে কোনটা নিয়ে আমতা আমতা করছে আর কোনটা স্ট্রেট কাট, সেটা কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে। তোমাকে বলতে হবে তাকে যে দেখো, যদি আমতা আমতা করতে বলো যে ঠিক আছে, তুমি যদি মনে করো যে আমার যেতে বেটার তুমি কোনো অপশন পেয়েছো, তুমি, তোমার সুখ আমার সুখ। কারণ মনে রেখো একটা কথা, অনেক যদি এরকম কিছু হয় আর কেউ আমতা আমতা করে, তাকে ছেড়ে দেওয়াই বেটার। কারণ সে যদি প্রকৃতভাবেই তোমাকে ভালোবাসে, তাহলে তোর কোনো তৃতীয় পক্ষ আসবে না। আর তৃতীয় পক্ষ যখন কারো জীবনে চলে আসে, তাহলে সে কখনোই তোমাকে ভালোবাসে নাই। এটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখার জন্য। বাট আমরা আগেই আগামীতে এত কিছু না ভাবি, সামনাসামনি হও, প্রকৃত প্রবলেমটা কি সেটা তোমাকে কিন্তু তাকে বলতে হবে, তাকে আশ্বাস দিতে হবে যে যেটাই হোক তুমি এটা নিয়ে প্রতিদিন এটা নিয়ে টেনশন না করে ক্লিয়ারিফাই করে একটা সিদ্ধান্ত নিতে চাইছো। দ্যাটস ইট, প্লিজ। ইয়েস, কোশ্চেনে চলে হ্যাঁ যাই। বলো। আফসানা আফরোজ বলছেন, আমি একজনকে অনেক লাভ করি, বাট উনি আমাকে লাভ করে কি করে না বুঝতে পারি না। আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না, কি করবো প্লিজ বলবেন। আমি উইডো। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি যাকে লাভ করো, প্রথম কথা হচ্ছে সে কি মানে ভদ্র, তুমি তো ভিডিও আমি বুঝলাম, ইটস ফাইন, কিন্তু যাকে তুমি লাভ করছো উনি কি বিবাহিত, ওনার কি সংসার আছে? এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদি সেরকম হয় যে উনি ভদ্রলোক, বিবাহিত এবং সংসার আছে, তাহলে এত বোঝাবুঝির দরকার নেই, নিজের জীবন নিয়ে এগিয়ে যাও। আমি এই ব্যাপারে কখনোই এটাকে উৎসাহ দিব না। একটা ঘর ভাঙা কিন্তু আফসানার সবচাইতে মানে যে দুঃখজনক জিনিস আর হয় না। ভালো লাগতেই পারে তোমার কাউকে, কিন্তু সেই ভালো লাগা থেকে তার জন্য দোয়া করো, তার ভালো চাও, কিন্তু তার কাছে অ্যাপ্রোচে যেও না যদি সে বিবাহিত হয়। আর যদিও সে সিঙ্গেল হয়, যদি সে এই মুহূর্তে মানে তালাকপ্রাপ্ত হয়ে থাকে, হোয়াট এভার, মানে সোজা কথা হচ্ছে তার যদি স্ত্রী না থেকে থাকে, দেন তুমি তাকে অ্যাপ্রোচ করো, তাকে সুন্দর করে তোমার মনের কথা মেইল করে দাও। যদি সামনে বলতে ইজি লাগে, মেইল করে দাও যে আমার আপনাকে ভালো লাগে আর তুমি ওনাকে ছাড়া বাঁচতে পারবে না লেগেছে। এটা এই ধরনের কথাবার্তা না আমার কাছে আমি এগুলো খুব একটা নিতে পারি না। আমি আমার জন্য বাঁচবো, কোনো মানুষের জন্য আমি বাঁচবো বা মরবো নির্ধারিত হবে না, এটা দুঃখজনক। এটুকু মনের প্রাস্তা, হ্যাঁ আমি তাকে ভালোবাসি, তাকে আমি পছন্দ করি, তার জন্য আমি আজীবন দরকার আর বিয়ে করবো না, তার জন্য আমি আজীবন একা থাকবো, এগুলো সব ঠিক আছে, আমি তাকে ছাড়া বাঁচবো না, এটা চায় না।
সবার আগে নিজেকে ভালোবাসো। আর তুমি যদি তার মানে তুমি নিজেকে ভালোবাসো না। নিজেকে ভালোবাসো না বলে অবলীলাক্রমে নিজের মৃত্যুর কথা বলে দিতে পারো। তুমি যদি নিজেকেই না ভালোবাসো তাহলে তুমি অন্যকে কী করে ভালোবাসছো? সরি, আমি এটা বিশ্বাস করি। সেই জন্যই আমি বললাম যে আগে এই কথাটা উইথড্র করো, বলো হ্যাঁ তাকে আমি ভালোবাসি এবং ওনাকে আমি না পেলে আমি আজীবন একাই থাকতে চাই, সেটা বলতেই পারো। তো ওনাকে মেইল করো, মেইলে তুমি সুন্দর করে চিঠিতে পুরো ঘটনাটা জানাও, তোমার ভালো লাগাটা জানাও এবং তার দিক থেকে এটুকু বলো যে আপনি যদি আমাকে ভালোবাসেন বা তোমার অ্যাপ্রোচটা যে কথাগুলো আমাকে লেখেছো ওই কথাগুলোই লেখো যে আপনাকে পড়তে পড়তে আমার মনে হয় এবং আমার কাছে মনে হচ্ছে আমার জীবনসঙ্গী হিসেবে আপনাকে বেছে নিতে চাই, না তবু আজীবন একা থাকবো। দ্যাটস ইট, লিখে জানাও ইয়েস নো। যদি সিঙ্গেল হয়, এটা তো আমি প্রথমেই বললাম, বিবাহিত পুরুষ হলে কিন্তু আজ থেকে ভুলে যাও, দ্যাটস ইট, দোয়া করো তার জন্য। আর যদি সিঙ্গেল হন তাহলে তুমি তাকে অ্যাপ্রোচ করো, প্রতিদিন না ভেবে অ্যাপ্রোচ করো, বাকিটুকু দেখো। জন্ম মৃত্যু বিয়ে রিজিক আল্লাহর ইচ্ছা। ইয়েস নাইলা। আফসানা আপনার মেয়ে যিনি ওনার প্রতিবন্ধী বোনের কথা বলতে চাচ্ছিলেন, ওনার সামান্যটা হচ্ছে ওনার বাবা আর কি, ওনাদের প্রতিবন্ধী বোনটি সহ ওদেরকে রেখে দিয়ে আরেকটি বিয়ে করেছে, ওনাদের কিছুই দেখাশোনা করেন না। তো এখন সে বা তার মা কি করতে পারে? ও আচ্ছা, তা তোমার তো বাবা উনার তো তোমার যেহেতু একটা বিয়ে করেছেন এবং উনি যেহেতু তোমাদের আর দেখাশোনা করছেন না, তো তোমার মা বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব ওনার এবং স্ত্রীর দিকে দেখার দায়িত্ব কিন্তু ওনার, মানে তোমার মা পারমিশন ছাড়া বিয়ে করেছেন কি করেনি সেটা বড় কথা, বাচ্চাদের ভরণ পোষণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তার, তাই না? উনি তো ডিভোর্স করেননি। তো এইখানে আমি বলবো যেটা যে এই ব্যাপারে কতটুকু কি করা যেতে পারে, এটা আইন ও সালিশের সাথে যোগাযোগ করো। হ্যাঁ, আইন ও সালিশ কেন্দ্র, হ্যাঁ, ওনারা তোমাকে এক্স্যাক্টলি বলে দেবেন, কারণ ওনারা সারাক্ষণ এগুলো হ্যান্ডেল করেন। ওনারা কোনভাবে গেলে পরে তোমার মা কি করা উচিত, তোমরা কীভাবে তোমাদের খরচ তো উনি দিতে বাধ্য, ভরণ পোষণটা। তো এই সব কিছু নিয়ে ওনার একটা সম্যক ধারণা তোমাদেরকে দিতে পারবেন। তো তুমি অবশ্যই আইন ও সালিশ কেন্দ্র দিয়ে সার্চ করো, তাহলে ওনাদের সমস্ত ফোন নাম্বারও পেয়ে যাবে, ওনাদের সাথে যোগাযোগ করো এবং অবশ্যই আমি শিওর যে একটা সুন্দর রাস্তায় বেরিয়ে আসবো। ইয়েস। আফরোজা আক্তার বলছেন, ম্যাম আমার 4 ইয়ার্স এর বেবি আছে, বাসায় আমি আর হাজবেন্ড এন্ড বেবি আছে, বাট আমি এমএ শেষ করেছি, এখন জব করতে চাই, বাট বেবিটার কথা ভেবে করতে পারছি না। ওকে দেখার মতো কেউ আমার সাথে নেই, তাই এই অবস্থায় আমি কি করতে পারি ম্যাম? আমাকে যদি তুমি বলো না, আমি আসলে বাচ্চাদের ব্যাপারে অনেক দুর্বল, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমার যদি হাজবেন্ডের রোজগারটা এই মুহূর্তে স্টেবল অবস্থানে থেকে থাকে, তাহলে আজকে আমি জব করাটাকে বলবো বাইরে গিয়ে জব করাটা ঠিক হবে না। বাচ্চাটা একটু বড় হোক, একটু ভালো, মানে নিজেরটা নিজে টেক কেয়ার করা, অ্যাটলিস্ট বাচ্চার বয়স 7-8 বছর পর্যন্ত, মানে একটু বড় হওয়া পর্যন্ত তোমার মায়ের প্রয়োজন খুব বেশি, সবসময়ই মায়ের প্রয়োজন বেশি, তারপরে এই সময়টা একটু বেশি লাগে। তারপরে একটা নিয়মের মধ্যে চলে আসে, আস্তে আস্তে ও কথা বলতে শিখে, সব কিছু বলতে পারবে, খাওয়া দাওয়া পড়াশোনা ঠিকমতো হচ্ছে কিনা এগুলো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আপাতত আমি যেটা বলবো যে অ্যাটলিস্ট 7-8 বছর বয়স পর্যন্ত যদি তোমার হাজব্যান্ডের ইনকামে এই মুহূর্তে ঠিকমতো চলে থাকে, তুমি বাসায় বসে কিছু একটা করো। এখন কিন্তু অনলাইন বেসড আমাদের লাইফ, হ্যাঁ, অনলাইনে আমরা বহু কাজ করতে পারি, ইচ্ছে থাকলে উপায় হয়। একদম হাত পা ঝাড়া হয়ে বসে থেকো না, তার চেয়ে বরং বাচ্চাটাকে সময় দাও, বাচ্চাটাকে বড় করার সাথে সাথে অনলাইনে তুমি একটু অনলাইনে অনেক কাজ আছে যেগুলো অনলাইনে করে। কী কী কাজ গুগলে সার্চ দাও, কী কী কাজ ঘরে বসে করা সম্ভব, অনেক কিছু লিস্ট আসবে। কিছু কিছু ডিগ্রি থাকতে পারে, ছোটো ছোটো, ধরো 1 মাসের কোর্স অথবা 6 মাস 1 বছরের কোর্স কমপ্লিট করতে পারো। যার সাথে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, হাজব্যান্ডের সাথেও কথা বলে রাখবে যে বাবু কিন্তু একটু বড় হলে পরে ওর সাথে সাথে আমিও কিন্তু বাইরে চাকরি করতে চাই, এটা পারমিশন নিয়ে রেখো। আর বাইরে চাকরি করতেই হবে এটা কিন্তু মাস্ট না। যদি ঘরে বসে টাকা রোজগার করা যায়, আমি বলবো 90% চাকরিজীবী মানে কর্মজীবী মারাই কিন্তু ঘরে বসে থেকেই সেটা করতো। এখনই না, এটা আস্তে আস্তে তোমাদের যুগে ইজি হয়ে গেছে। আমাদের যুগে কিন্তু আমাদের বাইরে গিয়ে কাজ করতে হতো, বাইরে গিয়ে কাজ করলেও কিন্তু আমাদের মনটা পড়ে থাকে বাসায় বাচ্চাদের কাছে।
তো সেক্ষেত্রে আমি বলবো বাচ্চাটাকে দেখা, সংসারটা দেখার সাথে সাথে নিজেকে দেখো, এবং সেটা ঘরে বসেই করা সম্ভব। আগামী 10 বছর পড়তে আমার মনে হয় না বাইরে গিয়ে কিছু করতে হবে, সবই ঘরে বসেই করা যাবে, অনলাইনেই সব কিছু এসে যাবে। আর এখন যেহেতু তুমি হচ্ছে পায়োনিয়ার, একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু তোমরা যদি দাঁড়িয়ে যাও সেটা কিন্তু একদম স্টেবল একটা বিজনেস হিসেবে তোমাদেরকে ফ্লোরিশ করতে পারবে। অ্যান্ড অল মাই ব্লেসিংস আর দেয়ার। থিঙ্ক কী কী করা যেতে পারে, কী কী কাজে তুমি পারদর্শী, ওটার সার্চ দিয়ে দেখো, প্রয়োজনে আমাকে ফোন করো। এই দুটো নাম্বার দেওয়া আছে, সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত, শুক্রবার ছুটির দিন ব্যতীত। আমি থাকলে অবশ্যই আমি কথা বলবো, আমার সাথে কনসাল্ট করতে পারো, এবং সেভাবে তাহলে তুমি একটা ডিসিশন নিয়ে এগোতে পারো। অল দ্য বেস্ট। ইয়েস নাইলা, আজকে অনেকগুলো আফরোজা এসছে, 4টা আফরোজা প্রশ্ন করেছো এক একজনে। মানে সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস নাইলা। আচ্ছা, রিমি জাহান বলছেন ওর বয়সটা উল্লেখ করেনি। ম্যাম, আমি আমার রাগটা কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। আমি অন্যায় কথা, অন্যায় কাজ কোনো কিছু ও সহ্য করতে পারে না, তখন সে প্রতিবাদী হয়ে ওঠে, এবং এই জন্য ওর এই প্রতিবাদী মনোভাবের জন্য ওর ফ্যামিলিও ওকে অনেক সময় বকাঝকা করে। তো এখন ও বলছে যে ও কি একটু চেঞ্জ করবে না, ও এভাবেই প্রতিবাদী থাকবে। তো বয়সটা থাকলাম, বয়সটা জানা দরকার ছিল, প্রতিবাদী হও, ঠিক আছে, অন্যায় মেনে নিতে পারছো না, কিন্তু হয় কি মামা, একটা টাইম আছে, এক একটা সময় এক এক রকমভাবে প্রতিবাদের নিয়ম থাকে। হ্যাঁ, কিছু কিছু জিনিস প্রতিবাদটা একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে করতে হয়, কিছু কিছু জিনিস প্রতিবাদটা সরাসরি করতে হয়, কিছু জিনিসের প্রতিবাদটা এই মুহূর্তে চুপ থেকে পরবর্তীতে বুঝিয়ে দিতে হয়। বয়সের সাথে এগুলো ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ, সো এখন তোমার বয়সটা অনেক বড় ফ্যাক্টর। অন্যায় প্রশ্রয় তো কেউ আমরা দিতে চাই না, চাই কি, কিন্তু এক একটা বয়সের সময় এক এক রকমের প্রতিবাদের ধরন হতে হয়। আমি যেরকম এখন সোচ্চারভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারছি, আমি কিন্তু 20-21 বছর ওই অন্যায়গুলো চিনলে ওরা ওইভাবে প্রতিবাদ না করে কী করতাম, ডিপ্লোম্যাটিক ওয়েতে বলতাম জিনিসগুলো করো না, এগুলো থেকে বেরিয়ে আসো। তো তখন যদি ওগুলো নিয়ে করতাম, বেশি বোঝাতে যেতাম, লোকে বলতো বেশি বেয়াদব, বেশি বোঝে, বয়স কত, ও বোঝানোর কে, এইসব কিন্তু এখন আর বলা যায় না। তো প্রত্যেকটা বয়সের এক একটা স্টাইল আছে প্রতিবাদ করার, সেই স্টাইল অনুযায়ী তোমাকে আগাতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? সো অবশ্যই অন্যায় মেনে নিব না, কখনোই প্রশ্নই আসে না মেনে নেওয়ার, কিন্তু অন্যায়টা তোমার বয়স অনুযায়ী সেটার প্রতিবাদ করার স্টাইলটা পাল্টে নাও। দ্যাটস ইট। ইয়েস নাইলা। রাবিয়া বর্ষী বলছে, আপা আমি আপনার সাথে দেখা করতে চাই, কিভাবে আপনার সাথে দেখা করা যাবে জানাবেন প্লিজ। আমি ইনশাআল্লাহ আগামী সেপ্টেম্বর মাসের থেকে দেখা করব। পুরো অগস্ট মাসটা আমি আসলে মেনটেন করছি সোশ্যাল ডিস্টেন্সটা, সেই জন্য দেখা হচ্ছে না। তবে ওই সেপ্টেম্বর থেকে আমি আমার সঙ্গে এসে দেখা করা যাবে। আর এখন আমি টেলিফোনে কথা বলছি, দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারে সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে, যে কোনো দিন, ছুটির দিন আর শুক্রবার ছাড়া ফোন করলে, আমি থাকলে আমাকে প্রসেনজিৎ ফোনটা দেবে। ইচ্ছে করলে কেউ প্রশ্ন থাকলেও করতে পারো, এখন প্রশ্ন করলে পরেও প্রসেনজিৎ বলে দেবে। কেউ যদি নাম প্রকাশ করতে না চাও সেটাও বলে দিও যে আমি নাম প্রকাশে অনিচ্ছুক। কিছু যদি জানার থাকে ডেফিনেটলি প্রসেনজিৎকে বলো, রিং করে, সে আমার কাছে প্রশ্নটা নিয়ে হাজির হবে। ইয়েস নাইলা। আমি হ্যাঁ, নাইলা কিছু একটা খুঁজতেছি, এবং হ্যাঁ বলো। আচ্ছা, ওয়াজা আরিশা বলছে, ম্যাম আমার জামাই পরকীয়া করে, আমি 2টা বেবি আছে আমার, আমি না পারছি তাকে বুঝাতে, না পারছি তাকে সহ্য করতে, আমার ওকে দেখলেই সব কথা মনে পড়ে যায়, আমি কি করব? একতরফা কথা তো আমি সাধারণত করি না। আরিশা, তোমাকে যেটা বলবো, তোমার বেবিদের বয়স কত? হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে তোমার বেবিদের বয়স কম, এবং তুমি পোস্টপার্টাম, মাতৃত্বকালীন বিষণ্ণতা প্রচণ্ডভাবে তোমাকে ঘিরে রেখেছে। ফলে হচ্ছে কি, যে কোনো কিছু এতটুকু জিনিসকে তোমার এত বড় মনে হচ্ছে, এটা আমার আইডিয়া করে আমি বলছি। তো এগুলো অনেক বড় ব্যাপার থাকে, এবং হাজব্যান্ডকে যে সহ্য করতে পারছো না, আবার তুমি বুঝাতে যাওয়ার কি, পরকীয়া যদি করে, ধরো একজন মানুষ যদি পরকীয়া করে, যে 2 সন্তানের পিতা বা মাতা, এ কি ছোট মানুষ যে ওকে বোঝাবা? আমি অনেক স্ত্রীরাই বলে হাজব্যান্ডকে বুঝাতে পারি না। হাজব্যান্ডকে বুঝাতে যাবা না, কারণ তুমি তার মা বা শিক্ষক নও, তুমি তার স্ত্রী, তুমি তার বন্ধুর মতো। তুমি সুন্দরভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে আগাবা।
যাতে তোমার কাজকর্মতে একটা মানুষের উচ্ছল সময়ের সময় নিজের অভিমান ভরে হোক, খুনসুটি ভরে হোক, কিন্তু অনেক কিছু মানুষকে তুলে ধরা যায়, উপস্থাপন করা যায়, যেটা বোঝাতে গেলে কিন্তু ছেলেদের কিন্তু অহংবোধ আছে, মাথা গরম হয়ে যায়, তখন আরও বেশি ওটা করতে থাকে। আগাতে হবে খুব ডিপ্লোম্যাটিকভাবে, এটা কিন্তু বারবার বলছি, প্রত্যেককে বলি, এটা আমি সবসময় বলি। আর সেকেন্ডারি কথা হচ্ছে কি, ঘরে প্রতিদিন চিল্লাচিল্লি করে অশান্তি করে সুখ আনা যায় না। কিন্তু সুখটা কিন্তু অনেক সাবারের ব্যাপার, সুখটা কিন্তু অনেক ধৈর্য ধরার পরে আসে। সুখটা আসতে গেলে সুখের জন্য সবচেয়ে বড়, আমি স্পেশালি মেয়েদের কথা বলছি, সুখের জন্য অনেকে বলতো যে আপনি খালি মেয়েদের কথা কেন বলেন। আমি খালি মেয়েদের কথা বলি কারণ আমরা মেয়েরা অনেক বেশি শক্তিশালী, আমরা চাইলে পুরো জিনিস সিনারিও পাল্টে দিতে পারি, এবং এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমরা, দুঃখজনক হলেও সত্য, আমরা মেয়েরা আমাদের বুদ্ধিটা যতটা না আমরা ইন্টেলেকচুয়াল জায়গা, অর্থাৎ ইন্টেলেকচুয়ালের বাংলা হচ্ছে কি, বিচক্ষণতার সঙ্গে ইউজ না করে খুব সাদামাটাভাবে বুদ্ধিতে ইউজ করে রেগে মেগে মাথা নষ্ট করে ফেলি। এটা ঠিক না। মেয়েরা যদি একটু বিচক্ষণ থাকো, একটা মেয়ে পুরো জিনিসটাকে পাল্টে দিতে পারে। এবং এই যে জামাইয়ের সাথে খ্যাটখ্যাটানি বলো, ক্যাচকাচানি বলো, জামাইকে বারবার বললাম বদলাইলো না বলো, এই বারবার বলে বদলাইলো না বলে কোনো বাড়িতে কোনো সুখ আসতে পারছে, কোনো বাড়িতে কোনো শান্তি আছে, কোনো পরিবারে কোনো শান্তি থাকে? আমি তো দেখি না। মেয়েরা যদি, আমি বারবার বলি এটার জন্য যে একই জিনিস প্রতিদিন ফাটা রেকর্ড না বাজিয়ে একটু জবানে লাগামটা দিয়ে একটু নিজেকে ধৈর্য দেয়, তারপরে আস্তে আস্তে যদি আগানো যায় বুদ্ধিমত্তার সাথে, যুদ্ধংদেহী মনোভাবে করে, কিন্তু কোনোদিন মানে এই ধরনের ক্ষেত্রে শান্তি আসে না, এটা আসে না। সবচেয়ে বড় কথা, প্রাপ্তবয়স্ক মানুষ যখন একটা জিনিস বারবার করে, সে ইচ্ছাকৃত করে, তাকে বুঝিয়ে ফেরানো যায় না। যেটা করা যেতে পারে ডেফিনেটলি আল্লাহর কাছে বলা যেতে পারে, তার সুমতি দেওয়ার জন্য, তার হেদায়েতের জন্য। তার সাথে সাথে বাসাটায় যে আসলেই অনুযোগের রাশি খুলে দেওয়া উচিত না। কারণ পরকীয়া বলো যে করে, এগুলো স্বামীরা কখন করে? কারণ বাসাতে যত বেশি অসহ্য হচ্ছে ততই পরকীয়া, যে বললেন না যে বাড়িতে তো আমসি মুখ করে এসেই দেখে দেখে পুরো একটা অশান্তির মধ্যে পড়ে গেল, তখন কি হচ্ছে, না খেয়ে বেরিয়ে গেল ছেলেটা, তখন দেখা যায় যে ওইদিকে ওই মহিলা একদম নুডলসের বাক্স নিয়ে চলে আসলো, আর ম্যাগি খাবা না, মাম্মা খাবা, নাও খাও, আহা মুখটা দেখলে তো মনে কষ্ট লাগে। এই যে বলার সুযোগটা কি করে দিচ্ছ তোমরা? ওয়াইফরা কিন্তু করে দিচ্ছ। একটা হাজব্যান্ড কিন্তু যখনই ওয়াইফের সাথে ঝগড়া হচ্ছে, ঝাঁটি হচ্ছে, ছেলেরা বেশিক্ষণ দিতে পারছে না, রাগারাগি করছে, বাড়িয়ে যাচ্ছে, এবং সেই পরকীয়া যারা করে, যে একটা বিবাহিত পুরুষের সাথে সরি টু সে, হ্যাঁ, কোনো ভালো মানুষ কিন্তু মিশবে না, মানে প্রেমের সম্পর্ক করবে না। যে মানুষটা এতটুকু বিবেক থাকবে, সে একটা ঘর ভাঙতে চেষ্টা করবে না। যে মানুষটা একটু বিবেক থাকবে, সে মাসুম বাচ্চাদের চোখের পানি দেখতে চাইবে না। ভালো রাখতেই পারে, কিন্তু অ্যাটলিস্ট নিজেকে এখান থেকে কন্ট্রোল করবে। তো এর যে পরকীয়া করা নারী, স্পেশালি নারী বলো পুরুষ বলো, বিবাহিত মানুষের সাথে যারা পরকীয়া করে, সেই নারী বা পুরুষ কোনোদিনই কিন্তু তার কাছ থেকে আমরা মানবিক জিনিস আশা করতে পারি না। তাহলে কি হলো, সে তো সুযোগের অপেক্ষায় থাকে। এখন জামাই বা বউ দুজন মিলে খাওয়া খাওয়ি করে যখনই মুখটা কালা করে চলে যায়, তখনই কি হয়, মনের মধ্যে একটা ফাটল ধরে। আর সেই ফাটলটা বোঝানোর জন্য সিমেন্ট নিয়ে গিয়ে আসে, এই পরকীয়া পাবলিক জেলে আসে, সিমেন্ট দিয়া ফাটল বুঝাইতে চায়। এই কাজটা করো না, সুচ হয়ে ঢুইকা ফাল হয়ে বেড়ায়। তখন ওই যে বললাম, আল্লাহ কিছু খান নেই, মুখ শুক না, ব্যাস আমি মাত্রই গরম গরম পোলাও বানাই নিয়ে আসছি, আর ভুনা খিচুড়ি খান, আরে কিছু বলবা না। এলা ওরা তো যারা পরকীয়ার তৃতীয় পক্ষটা, ওরা ফাটলে তো সিমেন্ট লাগাতে আসে না, কোদাল দিয়ে পানিটা বড়। সরি, ফাটল না, ও মনের কষ্টের ফাটলে ইয়ে খায়। ফাটল, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে যে ফাটলটা, সেটার মধ্যে না। আমি বলছি মনের কষ্টটাকে জোড়া দেয়। আমি আপনার মনের কষ্ট ঠিক করে দিচ্ছি। আমি মনের কষ্ট, এই যে ঘরে অশান্তি থেকে ছেলেটা বা মেয়েটা বেরিয়ে যায়, তার ভিতর যে কষ্ট, ওটাতে আর কি কষ্টটাকে জোড়া লাগাইতে চায়, মলম লাগাইতে চায়। আর জামাই স্ত্রীর যে সম্পর্ক আছে, সেটার মধ্যে ছেনি দিয়ে পিটায় পিটায় ফাটলটারে ফাটায় ফেলে। সো এই কাজটা করো না। তোমাদের স্বামী স্ত্রী সবাইকেই বলছি, স্পেশালি স্ত্রীরা এটা হয় যে স্বামীর ব্যাপারটা নিয়ে, পরকীয়া নিয়ে ঝগড়া করতে করতে বাড়িটাকে অশান্তির ডিপো বানায় না। অশান্তির ডিপো বানায় না, আবার বলতেছো আমি তো ওকে ছেড়ে যেতেও পারবো না, আমার তো বাচ্চা কাচ্চা আছে, ওদের কথা ভাবতে হয়, তো যেতেও পারবে না, ঘরকে অশান্তি করবা। তুমি অশান্তি করলেও ভালো হয়ে যাবে না। তোমাকে ওই পরকীয়ার যে দানবের সঙ্গে হ্যান্ডেল করতে হবে। তোমার হাজবেন্ড কিন্তু এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে দানবটা।
ওই দানবকে তোমাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে রে মা। আর সেটা করতে গেলে তোমাকে অনেক বেশি ধৈর্যশীলা হতে হবে, সুন্দরভাবে বাসাটাকে জান্নাত বানাইতে হবে। তুমি যখনই বাসাটাকে জান্নাত বানাবা, দানব আস্তে আস্তে কাইটা পড়তে বাধ্য, সে তখন আরেকটা কোথায় দোজক আছে ওটা খুঁজে বেড়াবে, তোমার জান্নাতে সে ঢোকার সাহস পাবে না। প্লিজ, ইয়েস। আমি অ্যাঞ্জেল শম্পা মনিকে বলছি, উনি লিখেছেন কমেন্ট কি পড়া হচ্ছে না? কমেন্ট পড়া হচ্ছে, কিন্তু আপনার এই কমেন্টেই শুধু পেয়েছি আমরা, আপনার পুরো কমেন্টটা পাইনি। আপনি যদি আবার লিখেন, আমি যদি পাই অবশ্যই পড়ব। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমরা, তাহলে ওয়াজা আলিশার উত্তর পেয়ে গেছে, ও আবার বলেছিল ওকে জানাতে, মানে ওর কমেন্টটা পড়ার জন্য। আমি এখন রহমান জেসমিনের কমেন্টে চলে যাচ্ছি। আমার প্রথম বিয়ে 16 ইয়ার্স, এরপরে হাজবেন্ডের শারীরিক অসুস্থতার কারণে লাস্ট ইয়ার তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর আমার ওর 7-8 ইয়ার্সের ক্লোজ ফ্রেন্ড প্লাস কলিগের বিয়ে করে। সে বিয়েতে সে লুকিয়ে রাখতে চায়, বিয়ের 4-5 মাস পর সে বদলাতে শুরু করে, মানে কলিগটা ওর সেকেন্ড ম্যারেজে শুরু করে। এখন সে ফ্যামিলি পছন্দে বিয়ে করতে চাচ্ছে, আমাকে বলছে ডিভোর্স দিতে এবং আরেকটা বিয়ে করে ভালো থাকতে। খুব ভেঙে পড়েছে। ভেঙার কি আছে, বাইচা গেলা তো মানুষ না, প্রকৃত মানুষ তো প্রথম কথা হচ্ছে বিয়ে করার পরে ওটা লুকায় রাখবে কেন? তো শুরুতেই তো গলত, বিয়ে করবো কিন্তু লুকায় রাখবো। তো লুকায় রাখতে চাইলে তো বাংলাদেশের সব বেটাই বিয়ে করতে রাজি হয়ে যাবে। সরি, হ্যাঁ শুনতে খারাপ শোনায়, বাট কথাটা সত্য। তো লুকায় রাখার জন্য বিয়ে করলে তোর বিয়ের দরকার নাই। সো শুরুতে যখন গলত ছিল ওখানে তোমার কনফার্ম হওয়া উচিত ছিল, নাম্বার 1। নাম্বার 2, হাজবেন্ডের সঙ্গে ডিভোর্সের 1 বছরের মধ্যে বিয়েতে যাওয়াটাও বোকামি হয়েছে। যে কোনো ক্ষেত্রে হাজবেন্ডের মৃত্যু হতে পারে, ওয়াইফের মৃত্যু হতে পারে, যে কোনো সময় একটু সময় দেওয়া ভালো। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমি বলবো ডিভোর্স হয়ে যায় ওই সময়, ওই কষ্টটার মধ্যে একটা না, মানে একটা অনেক বড় একটা ধাক্কা থাকে, তো এই ধাক্কাটাকে সামলানোর জন্য কিছুটা সময় নিতে হয়, নাহলে ভুল মানুষের ভুলের ফাঁদে পা দিতে হয়। আর ও যে বলেছে ভালোই হয়েছে, নাহলে তুমিও ঝুলে থাকতো, আরেকটা মেয়েও ঝুলে থাকতো, দরকার নাই। বিয়ে করতে হবে এমন কোনো দরকার, 16 বছর তো ঘর করছো, স্বামী তো দেখছো, সংসার তো দেখছো, নিজেকে নিয়ে ভাবো। জন্ম মৃত্যু বিয়ে রিজিক আল্লাহর উপরে ছেড়ে দাও, নিজেকে নিয়ে আগাইতে চেষ্টা করো, নিজের ছোট হলেও নিজের একটা আইডেন্টিটি তৈরি করো প্লিজ। এই মানুষটা কিন্তু তোমাদের মেয়েদের জন্য আসলে কথা বলি। যদি অনেকেই বলে যে আপনি তো আপনি তো পুরুষদের হয়ে বেশি বলেন মেয়েদের, না, আমি মানুষের কথা বলি। আমাকে একটা পুরুষকেও আমি মানুষ হিসেবে দেখি, একটা মেয়েকেও আমি মানুষ হিসেবে দেখি। আমার কাছে তোমরা সবাই মানুষ। আমি তো তোমাকে বলবো এই মুহূর্তে যে বলছে এটা ভালো হয়েছে, তুমি ভেঙে পড়ছো, তুমি আজকে তোমাকে রেখে আরেকটা জায়গায় বিয়ের পায়তারা করতেছে, তোমাকে বলতেছে সে তো ভালো বলছে, তুমি ক্লিয়ার করে দিচ্ছে ভাই তুমি আরেকটা বিয়ে করে সুখে থাকো। তার মানে তার ভিতরে এখন তোমার সাথে থাকার কোনো ইচ্ছা প্রকার করছে না। এখন জোর কইরা তার সাথে থাইকায় কোনো দরকার আছে? কি লাভ? জোর করে কি প্রতিষ্ঠা করতে চাচ্ছ? ও তো যেই যাকে নিয়ে তুমি আগাতে চাচ্ছ সেই তো তোমার থেকে সরে যেতে চাচ্ছে। সে তো, এবং সেখানে একটা জিনিস হচ্ছে সে কিন্তু রাগ ঢাক করছে না, সে সরাসরি বলেও দিয়েছে। অ্যাটলিস্ট এটার চিন্তা করে তুই মানুষ নিয়ে আর মাথা না ঘামাই, নিজেকে নিয়ে মাথা ঘামাও প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, প্রয়োজনে আমাকে ফোন করো, আমি তোমাকে বলবো তোমার লেখাপড়া কি কি ব্যাপার আমাকে বলো, আমি তোমাকে একটা সুন্দর রাস্তা ধরায় দেবো ইনশাল্লাহ। প্লিজ, ইয়েস। ওনার নামটা হচ্ছে রিজনামি লাভ। আচ্ছা, উনি একজন প্রবাসী। ওনার ছোট বোনকে বিয়ে দিয়েছে, 1.5 বছর হয়। বিয়ের 1.5 মাস পর থেকেই মেয়েটিকে তার শাশুড়ি সামান্য কিছুতেই সারাক্ষণ গালাগালি করে, খেতে দেয় না ঠিক মতো। এই অবস্থায় একটি পুত্র সন্তানের জন্ম হয়। তারপরেও তার কোনো শান্তি আসেনি। তার সাথে সাথে শাশুড়ির সাথে সাথে স্বামীও এখন তাকে গালাগালি মারধর করে। তো উনি সেই জন্য এই অবস্থা দেখে তাদেরকে তার বাড়িতে নিয়ে এসেছে। এখন সে কি করবে? এইটা আসলে হয় কি, প্রথম কথা হচ্ছে মারধর, এই সেই প্রথম যাদেরই বলি যে বিয়ের পর অ্যাটলিস্ট কিছু সময় দিতে হয়। বাচ্চা হয় না, বাচ্চা নিলেই সব ঠিক হয়ে যাবে, এইগুলো একটা আমি একদমই এই ধরনের কথা কাউকে বলতে উৎসাহিত করি না প্লিজ। বাচ্চা নাও, নিয়ে ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয় তাহলে কি হবে? তাহলে তো বাচ্চা সহ মেয়েটার দুর্ভোগ বেড়ে গেল, নয় কি? মেয়েটারই কিন্তু দুর্ভোগটা বেশি বাড়ে, ছেলেদের নয়। কিন্তু বাচ্চাদের মাকেই সবচেয়ে বেশি ঘানিটা টানতে হয়। সেক্ষেত্রে আমি বারবার বলবো যেটা, যে যা হওয়ার হয়েছে, এখন যেহেতু শাশুড়ি জামাই হ্যান ত্যান সবাইকে নিয়ে ঝামেলা হওয়াতে বাধ্য হয়ে তো তুমি নিয়ে এসছো, মুরব্বীদের নিয়ে বসো, দুপক্ষের কথা শোনো, এবং তারপরে
দুই পক্ষের মুরব্বীরা মিলে সালিশের মাধ্যমে যে ডিসিশনটা দেবে, আমি বিশ্বাস করি এটা দুপক্ষের মতামত নিয়ে হবে, তো দুপক্ষের কথা শুনে হবে, তো দুপক্ষের কথা সেটাকে মেনে চলার চেষ্টা করো। দ্যাট শুড বি দ্য ওয়ে, প্লিজ। ইয়েস। একটা মজার প্রশ্ন আছে, সে বলছে মেহরুবা জাহি, আচ্ছা একটা প্রশ্ন করি, একজন মানুষ যে 2 নম্বর কাজ জানে তাকে কি 1 নম্বর কাজের দায়িত্ব দিয়ে বিশ্বাস করা যায়? সে কি ভালো হওয়ার সুযোগ চাচ্ছে না আমাকে বোকা বানাতে চাচ্ছে, কিভাবে বুঝবো? তুমি আমাকে তো ফ্যাসাদে ফেলে দিলে। হ্যাঁ, একজন মানুষ যে 2 নম্বর কাজ জানে, সে যদি এখন একটা 1 নম্বর কাজ করতে চায়, তাকে কি সে কাজের দায়িত্ব দেব, নাকি সে আমাকে বোকা বানানোর সুযোগ করছে? অনেস্টলি তোমার ভেতরে একটা কিন্তু ঢুকে গেছে নাকি? কিন্তু ঢোকা কাজ থেকে বিরত থাকাই বেটার। তোমার মনের মধ্যে কিন্তু এখন একটা কিন্তু, তুমি জানো সে 2 নম্বর, কিন্তু করতে চাচ্ছে 1 নম্বর, দেওয়া কি ঠিক হবে? নিজে কিন্তু আসলে প্রশ্ন করছো, আমাকে না। সো নিজের ভেতরে আগে জিজ্ঞেস করো, যদি সুযোগ দিতেও চাও ততটুকুই দিবা যেটা থেকে যদি সে 2 নম্বরে প্রমাণীয় হয়, তুমি বলবা আমি তো আগেই জানতাম, ততখানি পর্যন্ত দিতে পারো। মনের মধ্যে কিন্তু ঢোকা যখনই ঢুকে তখন সেখান থেকে বিরত থাকাটাই বেটার। এখন আপ টু ইউ, তুমি যেহেতু অনেক ইন্টেলিজেন্ট, আমিও ইন্টেলিজেন্ট উত্তর দিলাম, নিজেরটা বাই করে নাও। তুমি কি ওর কোর্টে কলটা শুনেছো? হ্যাঁ, ওর কোর্টে দিলাম, ও ভালো, ও পারবে, উত্তর বুঝে গেছো। আচ্ছা, যে বলেছিল ও খুব রাগী, সব অন্যায় প্রতিবাদ রিমি। করে। হ্যাঁ, রিমির বয়স হচ্ছে 23। ওয়াও, হ্যাঁ আমি জানতাম রিমির বয়সে, দেখো না নামটা মনে রেখেছি, রিমি। ও যে বললাম অন্যায়ের প্রতিবাদ করো, কিন্তু বলার স্টাইলটা পাল্টে ফেলো, প্রতিবাদের ধরনটা পাল্টে ফেলো। বলার স্টাইলটা, তোমার বয়স কম তো, তোমার এরকম হাউ হাউ করে প্রতিবাদ, আগুনের কথাবার্তা, লোকজন বেশিরভাগ বলে বেয়াদব, তুই বেয়ারা, তুই বুঝিস কি, ওই দিনের বাচ্চা। এই জন্য প্রয়োজনে চিঠি লিখে প্রতিবাদ করো, ছোট্ট ছোট্ট SMS দিয়ে বলো। হ্যাঁ, প্রয়োজনে সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করো, আস্তে একটু একটু করে, কারণ তোমার বয়সটা মামা অনেক অল্প। এখন প্রতিবাদের ধরনটা, প্রতিবাদ করবা অবশ্যই করবা, কিন্তু অ্যাপ্রোচ বোঝো তো, অ্যাপ্রোচটা চেঞ্জ করো, দ্যাটস ইট। ইয়েস। আমাদের টপ ফ্রেন্ড স্বরলিপি 7 সুর বলছে, আন্টি আমি আর 10 জন মেয়ের মতো নিজেকে মেয়ে নারী ভাবার চেয়ে মানুষ ভাবতে ভালোবাসি। আমি আমাদের সামাজিক কুসংস্কার নিয়ে অনেক বিরক্ত, আমার চিন্তা ভাবনার সাথে অনেকের চিন্তা ভাবনা মিলে না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু অন্যরা চায় আমি বিয়ে করে সংসার করি। তাছাড়া আমি যৌতুক দিয়েও বিয়ে করতে চাই না, আমার কি করা উচিত? বিয়ে করলে কি নিজের পায়ে দাঁড়ানো যায় না? এটা কোন কেতাবে আছে স্বরলিপি? হ্যাঁ, এটা আসলে ভুল ধারণা। হ্যাঁ, বিয়ে করলাম বাস, আমি না, এটা ঠিক না, এটা আমি একদমই বিশ্বাস করি না। বিয়ে করেও নিজের পায়ে দাঁড়ানো যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে বিয়ে হবে তারা দেবে কিনা। সো ডেফিনেটলি বিয়ে করা উচিত আমি মনে করি। একটা মেয়ের একটা টাইমে গিয়ে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মেয়ে আফটার গ্র্যাজুয়েশন, আমার মনে হয় বিয়েটা সবার আগে বাবা মাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে যায়, পিতা মাতার একটা দায়িত্ব কাজ করে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি বিয়ের ব্যাপারে আমি কখনোই বলবো না যে না, রাজি হয় না। এই বয়সটা অবশ্যই কথাবার্তা আসবে, রাজি হওয়ার একটাই গ্রুপে আমাকে কাজ করতে দিতে হবে, আমাকে স্বয়ংসম্পূর্ণতা দিতে হবে। বাট সেই স্বয়ংসম্পূর্ণতা মানে যে আমি যেটা বলছি যে তুমি যেই স্বপ্নটা দেখছো সেই স্বপ্ন নিয়ে তোমার ভাবি যার সাথে কথা হবে সেই পক্ষের সাথে কথা বলতে হবে, ভাবি বরের সাথে কথা বলতে হবে। আমার বিশ্বাস বেশিরভাগ ক্ষেত্রে আজকাল ছেলেরাও কিন্তু অনেকটাই এগিয়ে আসছে এসব ক্ষেত্রে। আরেকটা কি প্রশ্ন ছিল ওর? এটাই তো ছিল, ও বললো যে আমি বিয়ে করেন। হ্যাঁ, আর তোমার সাথে তাদের না 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 না, যৌতুক দিয়ে বিয়েতে আমি সাপোর্ট করি না। আমি কেন সাপোর্ট করি না জানো? আমি সাপোর্ট করি না এই জন্য, হ্যাঁ বাবার অনেক টাকা আছে, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু যৌতুক শব্দটার মানে কি? একটা মানুষকে মূল্যায়ন করছে কি দিয়ে? টাকা দিয়ে। তার মানে টাকাটাই মেয়ে, যে বেশি টাকা দিতে পারবে, খেদি হোক, পেচি হোক, বুচি হোক, ডাজন্ট ম্যাটার, বেশি টাকা যে দেবে আমি তার। হোয়াট ইজ দিস? এটা কোন দেশের ঘটনা? নো ওয়ে। এটা কি? এটা তো বিংশ শতাব্দী না, এখন কি এটাকে যে কৃতদাসের মধ্যে দাস বেতার মতো হয়ে যায়? যৌতুক ছাড়া বিয়ে করে, যে যৌতুক নিয়ে সবাই আসছে তাও কিন্তু নয় না।
অনেক অনেক বাবা মা আছে, অনেক ছেলেরাও আছে, দে ডোন্ট বিলিভ ইন দ্যাট থিং। সেখানে ওরকম জন্ম মৃত্যু বিয়ে রিজিক আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপর ছেড়ে দাও যে হ্যাঁ আমি অবশ্যই বিয়ে করবো না কেন, আমি নিজে কাজও করব, বিয়ের পরে আমি কাজ করব। এবং আসলে তুমি বিয়ের পরে কাজ করবো যে পক্ষ মেনে নেবে সেরকম পক্ষ কখনো যৌতুকও চাইবে না, একদম কনফার্ম থাকো, গ্যারান্টেড। হ্যাঁ, এরা অনেক ব্রড হয়। সো এখানে তো আমার কথা হচ্ছে যে আমি একটা মানুষ হিসাবে একটা মানে মেয়েদের এই যৌতুক জিনিসটা না আমার কাছে সবচেয়ে বড় কৌতুক মনে হয়, সিরিয়াসলি, যে এটা কেন হবে। একটা মেয়ে, সে তো একটা মানুষ, সেও তো একটা বাবা মার নারী ছেড়া ধর, আমি কেন তাকে টাকা পয়সার পাল্লায় বসবো? কোনো বাবা মারই উচিত না যৌতুক দিয়ে বিয়ে দেওয়া, এটা আমি মনে করি স্ট্রেট। আমি তো আমার মেয়ের ব্যাপারে ডিক্লেয়ারই দিয়েছিলাম, শুধু আমার মেয়ে না, আমি সবসময় বলেছি যে হ্যাঁ আমি যৌতুক দিব। কি দিব? মেয়ের গ্র্যাজুয়েশন। শ্বশুরবাড়িতে আমার মেয়ে যৌতুক নিয়ে যাবে গ্র্যাজুয়েশন ডিগ্রি, কারণ এটা জীবনে আজীবন তার একটা বড় একটা শক্তি হিসেবে কাজ করবে, হ্যাঁ ব্যাকবোন হিসেবে কাজ করবে, পায়ের তলে মাটিটাকে শক্ত রাখবে, বিপদ আপদের তো হাত পা নাই। আবার এদিকে এইটা পড়াশোনা শেষ করলো, এটা পড়াইতে তো টাকা পয়সা খরচ হইলো না, এই গ্র্যাজুয়েশন পর্যন্ত এটাই মনে করলাম আমার যৌতুক। যেভাবেই নাও না কেন, সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদেরকে যারা দাড়ি পাল্লায় বসায় তাদেরকে আমি মানুষ ভাবি না, ইয়েস ভাবি না, কোনোভাবেই ভাবি না। সো তাদের নিয়ে আর বেশি কথা আমার বলতে ইচ্ছে করে না। স্বরলিপি, আমার সমস্ত ব্লেসিংস তোমার জন্য, ইনশাআল্লাহ, হ্যাভ ফেইথ অন আল্লাহ। জন্ম মৃত্যু বিয়ে রিজিক আল্লাহর ইচ্ছা, তোমার জন্য অনেক ভালো কিছুই আসবে, এই দোয়াই রইল। ইয়েস। ফারজানা খাতুন বলছেন, ফারজানা কাকুন বলছেন, আমার 3টে বেবি রেখে হাজবেন্ড আবার বিয়ে করেছে। আমি অনেক ট্রাই করেছি বাচ্চাদের দিকে তাকিয়ে থাকতে, বাট বারবার আমাকে ও বাসা থেকে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমার বাবা মাও বেঁচে নেই, এখন আমি ভাবছি যে আর যাবো না ওর কাছে, আমি আর অপমান সইতে পারছি না, কি করব? আমার কিছু মাথায় কাজ করছে না ম্যাম, আমাকে বলবেন কিছু প্লিজ। 3টে বেবি না, আমার কেন যেটা মনে হচ্ছে বাচ্চাগুলো খুব বেশি ছোট, খুব বেশি ছোট। তুমি আমাকে কালকে একটু ফোন করো, কালকে সকাল 11টার পর, সকাল 11টার পর কাকুন, আমি তোমার নাম বলে দিচ্ছি, আমি কাকুন নাম দিয়ে মনে রাখবো, কাকুন বললেই হবে। তুমি আমাকে ফোন করো, এই যে 2টো নাম্বার দেওয়া আছে বা দেখো, নাম্বারগুলো লিখো, লিখে 2টো নাম্বারে 11টার পরে 11:30টার দিকে ফোন করো, 11টা থেকে 11:30 থেকে 5টার মধ্যে ফোন করো, আমি তোমার সাথে কথা বলবো, তখন আমরা আলোচনা করে নেব না। হ্যাঁ, তোমার ব্যাপারটা আমি দেখব কি করা যায়। ইয়েস। ফারহানা সুলতানা বলছেন, ম্যাম আমি আর আমার হাজবেন্ড সেপারেটেড, আমাদের 2 মেয়ে আছে এবং ওরা দুজনই আমার কাছে আছে এবং আমি আমার সন্তানের ব্যাপারে খুবই চিন্তিত। আমার শিক্ষা কম হওয়ায় কোনো জব করতে পারছি না, আর কোনো জব করতে গেলেও মেয়েদের নিয়ে খুব চিন্তায় থাকবো। কি করবে? পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনাগুলি দেখে মেয়েদেরকে একা রাখতে ভয় লাগে। আমার মা বা বোন বা হেল্প করার মতো কেউ নেই, আমার জব করাটা খুব দরকার, কি করব বুঝতে পারছি না, প্লিজ আন্টি আই নিড সলিউশন। খুব টাফ। বাচ্চারা যখনই জড়িত হয় না, আমি কেমন যেন একটু অন্যরকম হয়ে যাই, সরি। আমি যে তোমাদের যাদের বাচ্চাদের নিয়ে তোমরা মানে বাচ্চা সহ ডিভোর্স হয়ে যাও বা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতে থাকে, বাচ্চা আছে, আমি কিন্তু তোমাদের চাইতে বাচ্চাটার কথা ভেবে কথা বলি, কারণ বাচ্চাগুলোকে ভালো দেখতে চাই। শৈশবটা কিন্তু খুব একটা না, শৈশব মানে হয় না ছোট 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 হাজারো মিষ্টি স্মৃতি থাকার কথা না। আমি যখনই আমার মন খারাপ হয় আমি আমার শৈশবের কথা ভাবি। হ্যাঁ, শৈশবে সেই স্কুল পালিয়ে আম গাছে উঠে বসা, ঘুড়ি ওড়ানো, বা শৈশবে পড়াশোনার কথা বলতে গেলে পেটে ব্যথা করে আজকে স্কুলে যাব না বলা, এরকম হাজারো ছোট 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 পুতুলের বিয়ে, অনেক কিছু। হ্যাঁ, যে আমার শৈশব তো আরও বেশি, আমি একটু বেশি দুষ্টু ডান পিটে ছিলাম, ফলে মাথা ফাটানো, হাত ভাঙা কোনো কিছু বাদ ছিল না আমার। তো সব কিছুর মধ্যে কিন্তু একটা মিষ্টি স্মৃতি জড়িত আছে।
আর এখানে এই বাচ্চাগুলোকে না শৈশব ভাবলে এরা ভয়ঙ্কর মধ্যে দিয়ে বড় হয়, কষ্ট, অশান্তি। ফলে এই বাচ্চাগুলোর শৈশবটা নিয়ে আমি এত কষ্ট, আমি খুব খারাপ লাগে আসলে, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। পরপর দুটা বলে ফেলছো তো, একটা 3টা বাচ্চা, এখন 2টা বাচ্চা। তো আমি তোমাকে যেটা বলবো একদম খুব অনেস্টলি বলি, এখন অনলাইনের যুগ, বাড়িতে বসে কাজ করা যায়, তোমার বাইরে যাওয়ার দরকার নেই। তোমার তো লেখাপড়া খুব একটা নেই, সো বাইরে গিয়েও মানে বিশাল কিছু একটা হওয়ার চান্সও নেই কিন্তু, তাই না? তো সেখানে ঘরে বসে কিন্তু অনেক কাজ করা যায়। তুমি ঘরে বসে কি কি করা যায়, তুমি অনলাইনে স্ক্রল করো, তোমার মেয়েগুলো তো 2টো মেয়ে অ্যাটলিস্ট একটু বড় তো আছে নিশ্চয়, ওরাও তোমাকে তখন সাহায্য করতে পারবে। তুমি বুটিক দিতে পারো অনলাইনে হিজাব দিতে পারো স্টাইল করে, তুমি হাতের কাজের জিনিস দিতে পারো, বালিশের উষার দিতে পারো, মানে হাতের কাজে হাজারো জিনিস আছে, হ্যাঁ, ব্লাউজ পিস হতে পারে। তুমি যদি রান্না জেনে থাকো তাহলে 10টা ভর্তার একটা প্লেট তৈরি করতে পারো। তুমি যদি তোমার কি বলে ঘরে তৈরি পুডিং তৈরি করতে পারো, মানে যে জিনিসগুলোতে তুমি ঘরে বসে কাজ করতে পারো। তুমি ইচ্ছে করলে তোমার এলাকার মধ্যে কিছু কয়েকটা পরিবারের মধ্যে কয়েকটা মেয়েকে নিয়ে কোনো একটা ছোট্ট করে বিজনেস আকারে তোমার ঘরের মধ্যে শুরু করে দিতে পারো কিন্তু, হ্যাঁ, ছোট্ট একটা বিজনেস, হাতের কাজের কাজ করতে পারে, হ্যাঁ। তোমাকে কারো মানে সোজা কথা হচ্ছে, হঠাৎ করে বলছো তো, আর আমি 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 যেটা বুঝতে পারছি যেটা, যে আমাদের একটা খুব বাংলাদেশে একটা মেয়েদের একটা ই কমার্স উই বলে একটা মেয়েদের একটা ওমেন কমার্স উই বলে একটা প্ল্যাটফর্ম আছে। তোমাদের সবার জন্য বলছি, উইতে দেখো, উইতে তুমি উই নামের পেজটা খুঁজে দেখো, ওইখানে অনেক লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ছেলে মেয়ে সবাই মিলে এখানে পোস্ট দিচ্ছে, কে কি কোনো ব্যবসা করছে। অ্যান্ড দিস ইজ ওমেন্সদেরটা তো অনেক সুন্দরভাবে মেয়েরা ওটা দিচ্ছে। তুমি উইর সঙ্গে যে কাজগুলো করতে চাও সেই কাজগুলোর একটু ছোট নমুনা উইতে উপস্থাপন করো। তার একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখন তো কমার্সের যুগ। কমার্স মানে কি? অনলাইনে ব্যবসা। ছোট্ট করে কোনো একটা অনলাইন ব্যবসা শুরু করো, সুন্দর করে হাতের কাজের গলার মালা তৈরি করতে পারো, ব্রেসলেট করতে পারো, কানের দুলশো সেট বানাইতে পারো, কতগুলো পুঁতি নিয়ে আসলা, কতগুলো ছোটো 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 কর্ক কেটে তোমার বোতল বানালা, বোতলের মধ্যে শোপিস তৈরি করলা, অনেক কিছু করা যায় যদি তোমার ইচ্ছে থাকে। তারপর ছোট 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 যে তোমার যেমন ধরো বড় বড় জায়গায় গিয়ে, যেমন ধরো আমাদের পুরান ঢাকা চকবাজার, কিংবা ধরো বিশাল বড় বড় যেখানে পাইকারি মার্কেট আছে, সেখান থেকে হয়তো বা 2 পিস বা 3 পিস নিয়ে আসলা, খুব সস্তায় নিয়ে আসলা। সেই 2 পিস 3 পিস থেকে আবার একটু লেস লাগাই নিলা, একটু ওড়নাটার মধ্যে একটু ডিজাইন করলে, বাস তোমারটা কিন্তু একটা 1 পিস হয়ে গেল, তাই না? তো এইভাবেই কিন্তু অনেক কিছু করা যায়। মানে অনলাইন বিজনেস করো, ঘরে থেকে করো, যতটুকু আছে যা আছে সেটা দিয়েই শুরু করো বিসমিল্লাহ করে। মেয়েদেরও দেখা হলো, প্লাস মেয়েরাও তোমাকে, আপাতত অন্য কর্মীর দরকার নেই, মেয়েদের নিয়ে মেয়েরা মিলে শুরু করো। দেখবে একটা সময় গিয়ে তুমি নিজেই বুঝবে জীবনটা বদলে যাচ্ছে। অল দ্য বেস্ট। ইয়েস, হ্যাঁ, আমাদের টপ ফ্যান লাইলা নাজরিনও বলছে যে সমস্যার জীবনে বাচ্চা নেওয়ার মতো বোকামি আর নাই, এতে ওই বাচ্চার কষ্ট বোঝার কেউ থাকে না। ঠিক বলেছো লাইলা। আসলে ওই কষ্টটা বোঝাতে গিয়ে না আমি মাঝে মাঝে একটু হিমশিম খেয়ে যাই। আমার মতো মানুষও কিন্তু ভাষা হারায় ফেলে, কারণ আমি না ওই বাচ্চাটার কথা ভাবে। আমি এখন পর্যন্ত ব্রোকেন ফ্যামিলির বাচ্চা বড় হওয়ার পরেও ওই সদমা থেকে বেড়ে আসা পাইনি। 1-2জন হয়তো বেড়ে আসছে, কিন্তু এটা তো এক্সেপশনাল। হ্যাঁ, বেশিরভাগ বাচ্চারা ওরা যখন এখনো কথা বলে, ওরা এখনো তো বিয়ে করেছে, সংসার রয়েছে, সব আছে, কিন্তু কোথায় যেন একটা নাই হাহাকার আছে। কারণ অবশ্যই, কারণ বাচ্চাগুলো তো মানে আমার চোখে তো তোমরা সবাই বাচ্চা, তো এখনো যদি বাচ্চা, কিন্তু ওই যে কৈশোর বা শৈশব, ওটা তো ওদের নেই। ওই জায়গাটা পুরো অন্ধকার। ওদের তো কোনো অপরাধ ছিল না, বাবা মার মন কষাকষি বা বাবা মার হঠকারিতার জন্য মূল্য কেন সন্তানগুলো দিবে? এটা হচ্ছে আমার সবচাইতে বড় প্রশ্ন। ওরা তো অসহায়, দাঁড়িয়ে দরজার পরে কাঁপতে থাকে। আমি কিন্তু আবারও বলছি, আমার হাজব্যান্ডের সাথে আমার প্রচণ্ড ঝগড়া হতো। হ্যাঁ, অনেক অনেক ঝগড়া হতো। আমার বড় ছেলের বয়স তখন, যেহেতু আমার হাজব্যান্ড তো ফুটবলার, পরপর 2-3বার অপারেশন হয়েছে, আমিও জাস্ট ছোট্ট একটা অ্যাড এজেন্সি করে কোনো রকম আমরা দুজন মিলে চলার চেষ্টা করছি।
তখন আমার বড় ছেলের বয়স 3 বছর, বড় ছেলে মেজো ছেলের বয়স 2 বছর 1 মাস, ওরা 11 মাসের ছোট বড়। আমি একদিন দোতলা বাসা ছিল আমাদের, দোতলাতে আমার হাজব্যান্ড নেমে যাচ্ছে, আমিও চিলে চিলে ওর পিছনেই নামতেছি। যখন নামছি, আমি এটা তো অনেকবার বলেছি, আবারও বলছি, এটা সবার জন্য দরকার। হঠাৎ কি যেন মনে করে আমি উপর দিকে তাকিয়ে দেখেছি যে আমার দোতলার যে রেলিং আছে না, রেলিংয়ে নিয়ে আমার বড় ছেলে 3 বছরের বাচ্চাটা তাকায় আছে, ঠোঁটের উপরে আছে, ঢলঢল করে ওর চোখ দিয়ে পানি পড়তেছে, আর তার পাশে তার ভাই তাকে ধরে কাঁপতেছে, 2 বছরের ভাইটা। ওই দিনে আমি প্রমিস করেছিলাম, আর যাই করি আমি আর বাড়িতে অশান্তি আনবো। তারপর কি আমার জামার সাথে হয় নাই কথা, হয়েছে দরজা বন্ধ করে আস্তে আস্তে দুজন মিলে কথা বলছি, আস্তে আস্তে কথা। এখন তো গত 20 বছর তো আমাদের বাসায় শান্তি শান্তি কোনো হয় না, কিন্তু একটা সময় হতো বয়স কম হলে মাথা গরম থাকে। আমিও পোস্ট করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটবল খেলতে যাচ্ছিল, ওই যে তখন অলরেডি ওর পায়ে স্ক্রু লাগানো। তারপরেও আমি আর চিল্লাইনি, কারণ আমি আমার বাচ্চাগুলোকে দেখছি থরথর করে কাঁপছে। ওই যে আমি না, এটা করা যাবে না। আমি সংসার করছি বাচ্চাদের কথা ভেবে, আমাদের বাচ্চাদের কথা ভেবে আমাদের সংসারে শান্তি রাখতে হবে। শুধু খালি আমি আর তুমি আসো ঝগড়া করছি তো কি হয়েছে, আসো ঝগড়া করবো, তুমি কেন আমার কথা শুনলে না, আমি কেন তোমার কথা বুঝলাম না, না। আমাদের মনে রাখতে হবে সংসারে নিষ্পাপ কতগুলো বাচ্চা, ফেরেশতার বাচ্চা আছে, ওরা অসহায়, ওরা চাইলেই বেরিয়ে যেতে পারে না, ওরা চাইলেই কিন্তু আমাদেরকে কিছু বলতে পারে না, ওরা আমাদের উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে তাকিয়ে থাকে ভ্যাল ভ্যাল করে। ডোন্ট গো ফর দ্যাট প্লিজ। হ্যাঁ, এই কাজটা করো না। একটা সময় বুঝবা যে এই মানুষটা কতটা মূল্যবান কথা বলেছে। বাচ্চাগুলোর দিকে অনেকে বলে আমরা বাচ্চাগুলোর দিকে তাকিয়ে সংসার টিকাছে, বাচ্চাগুলোর দিকে তাকিয়ে সংসার টিকাতে হলে সবার আগে জাবানে লাগাম দিয়ে দাও, আস্তে আস্তে করো, ঘরে অশান্তি করো না, বাচ্চাগুলোর শৈশবকে রক্তাক্ত করো না, জবানে লাগাম দিয়ে আস্তে আস্তে সহ্য করে সবকিছু। অনেকে বলবে শুধু খালি মেয়েরাই সহ্য করবে, এই প্রশ্নটা অনেক মেয়ে করো। আমি না অনেক খুব জানতে ইচ্ছে করি ওদের ঘরটা কতটুকু শান্তির, ওদের ঘরটা। আমি কিন্তু একটা মানুষ হিসেবে নিজেকে ভাবে, আমি নিজেকে নারী বা হ্যাঁ সবার আগে বলে আমি একটা মা, দ্যাটস ট্রু, কিন্তু এর বাইরে মানুষ। শুধু কে মেয়েরা সহ্য করবে, এই কথাটা আমার নিতে হয়, আমি পারি না নিতে। হ্যাঁ মেয়েরা, আমরা একটা পৃথিবীটা কিসের, মাটি মা, দেশ মা, আমরা সেই মায়ের জাত। এই জন্য আমাদের ধৈর্য রাখতে হবে, সহ্য বাড়াতে হবে এবং শুষে নিতে হবে সমস্ত কিছু নিয়ে, একদম ওয়েসিস তৈরি করতে হবে মরুভূমিতে। এটাই তো আমাদের চ্যালেঞ্জ। আমরা মেয়েরা মাল্টিটাস্কার, চাইলেই পারা যায়। শুধু আর যাই করো বাচ্চাদের কথা চিন্তা করে, ওই যে বাড়িতে আছি এটা না বলে বাচ্চাদের কথা চিন্তা করে শান্তিতে আছি, জাবানে লাগাম দিচ্ছি, খোঁচাখুচি না করে ইন এ ভেরি ডিপ্লোম্যাটিক ওয়ে আস্তে ধীরে ধীরে জিনিসগুলোকে করতে চাচ্ছি, ওভারলুক করে এগিয়ে চাচ্ছি, অথবা সমাধান আনতে চাচ্ছি। তুমি করছো বলে চিল্লালে কেউ বদলাই ফেলবে না, বদলায় না। কেন হইলো বললে পরেই এই জন্য হয়েছে বলে কি কেউ উপস্থাপন করে আনসার না, করে না। আর ভালো লাগে না, এখানে আর থাকবো না বললেই কি ঘরের মধ্যে একদম উপর থেকে আকাশ থেকে একদম নামতে থাকে, রহমতের বৃষ্টি নামতে থাকে না। কিন্তু যদি সব কিছু একটু ধৈর্য সহ্য নিয়ে আগানো যায়, বাচ্চাদের কথা ভেবে ঘরটাকে একটু পিসফুল রাখা যায়, আসলেই রহমতের বৃষ্টি আসতে থাকে, আসলেই সব কিছু পরিবর্তিত হয়, আসলেই স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক সুদৃঢ় এবং সুন্দর হয়। স্বামী স্ত্রী কিন্তু বারবার আমি একটা কথাই বলি, হ্যাঁ, যে স্বামী স্ত্রী কিন্তু প্রতিদ্বন্দ্বী নয়, ঠিক আছে? স্বামী স্ত্রী কিন্তু সমবেথী, একজন আরেকজনের পরিপূরক, দাম্পত্য সহযোদ্ধা। হ্যাঁ, আমি বারবার বলি, হ্যাঁ, দাম্পত্য শব্দটা কয়টা শব্দ? হ্যাঁ, একটা বাক্য না, দাম্পত্য বাক্য হতো না, একটা শব্দ। দাম্পত্য একটা শব্দ, দুটো পক্ষ। খেয়াল করো, একটা শব্দের মধ্যে দুটো পক্ষ লুকিয়ে আছে, তাহলে বুঝো দাম্পত্য জীবনটা কতটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। এটা মাথায় নিয়ে আগাও, শান্তি অবধারিত, বিশ্বাস করো। ইয়েস, ফারজানা ইসলাম তো বলছি, আপনি আপনার যে সমস্যা সেই সমস্যা নিয়ে আরেকজনের একই সমস্যা নিয়ে কথা বলা হয়েছে। লাইভটা শেষ হলে যখন পোস্ট হবে আপনি একটু কাইন্ডলি চালিয়ে শুনে নেবেন।
ফারজানা ইসলামকে বলেছি, হ্যাঁ, ফারজানা তুমি ইসলাম। বলছি। আর আমি আবারও বলছি, তুমি অন্য কোনো প্রশ্ন থাকলে বের করো, আমি কথা বলে নিই ততক্ষণ। যে বারবার বলছি, এখানে দুটো নাম্বার দেওয়া আছে। আমি যদি আমার অফিস থাকি, অফিস চলাকালীন সময় সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে আমি থাকলে অবশ্যই কথা বলবো। আর আমি ইনবক্সে কোনো চ্যাটিং করি না, তাই তোমরা কখনো ভুলেও, আমার নামে অনেকগুলো ফেক আইডি আছে, অনেক জায়গায় আমার ছবি দিয়ে, আমার নাম দিয়েও কিন্তু আইডি বের করা আছে। গতকালকেও একটা পেলাম আমি, হ্যাঁ হ্যাঁ, ওটা চান্দা মাজবির নামেই করেছে, ফেক আইডি। হ্যাঁ, এবং আমার সমস্ত পোস্ট তারা ইউজ করেছে। সো এরকম কিন্তু আছে, থাকবে, এগুলো তো আটকানো যাবে না। কিন্তু মনে রেখো একটা কথা, আমি কোনো রকমের চ্যাটিং করি না, আমি কোনো চ্যাটিং করি না। আমার শব্দটা বললো এবং আমার কোনো লোকও আমার হয়ে কথা বলবে না যে ম্যাডাম এখন ব্যস্ত আছে, আপনি আমার সাথে কথা বলেন, এটাও বলবে না। কারণ সম্পূর্ণ আমি আমার দায়িত্ব কথা বলি। সো চ্যাটিংয়ে গিয়ে কেউ বলবে না আমি ম্যাডাম, না ম্যাডাম এখন ব্যস্ত, না, বলবো যে ম্যাডামের সাথে ফোনে কথা বলবো, ম্যাডামকে মেসেঞ্জারে কল দেবো, ম্যাডামের সঙ্গে কখন এসে দেখা হবে, দ্যাটস ইট। এর বাইরে, এবং এই দুটো ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে, এই যারা ধরে ওরা কিন্তু বলে সালাম আলাইকুম হালছেড়া বন্ধু, এবং তারা বলে যে হ্যাঁ ম্যাডামকে এখন পাবেন, ম্যাডাম, এর বাইরে কিছু বলবে না। আমাকে বলুন, কিন্তু কেউ বলবে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ভুলেও 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 কেউ কোনো ফাঁদে পা দিও না, প্লিজ। হ্যাঁ, এই কাজটা কখনোই করো না। বারবার সবাইকে একটা কথাই বলছি, আমি আমার গলার আওয়াজ শুনবা। কালকে একটা মেয়েকে আমি মেসেঞ্জারে আর করতে, ও নক করেছে জানার জন্য আমার ফেসবুকে, তা আমি ওকে আমার ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি, যেহেতু আমি চ্যাটিং করি না। ও আমার ভয়েস শুনে খুব উত্তেজিত, ম্যাডাম আপনি আমাকে ভয়েস রেকর্ড, আপনার গলা শুনতেও ভালো লাগছে, খুব ভালো হয়েছে, তুমি আমাকে কষ্ট করে আগামীকালকে এতটা থেকে এতটায় ফোন করো। তো দ্যাটস দ্য থিং, আমি চ্যাটিং যাতে না করতে হয় এই জন্য ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিয়েছি। এইটা হচ্ছে আমার কথা। আমার কথা হচ্ছে আমার গলা শুনবা, আমার গলাটা মুখস্থ করো, কানের ভিতর ঢুকাও, এবং দয়া করে আমার গলা না শুনলে কারো কাছে হড়বড় করে সব কথা বলতে যেও না, প্লিজ। ইয়েস, রাজিয়া সুলতানা বলছেন, আপু আমার ছেলের বয়স 21, সাজে মেয়েটাকে ভালোবাসে, তার বয়স 19। এখন আমার ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করতে চায়, তাকে না পেলে সে বাঁচবে না। ও অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। এখন আমি ওদের বিয়েতে কি আমি রাজি হব? আর এই বয়সে বিয়ে করলে সমাজে কি বলবে? আমি এই বিষয় নিয়ে চিন্তিত আছি। আমি মাঝে মাঝে প্রচণ্ড সমস্যায় পড়ে যাই এসব প্রশ্নের আনসার দিতে গিয়ে, বাট আলহামদুলিল্লাহ আমি নিজে যা করি আমি তাই বলি তো মানুষকে। সো রাজিয়া, তোমাকে আমি আমার কথাটাই বলি। আমার বড় ছেলে যখন প্রেম করলো তার ক্লাসমেটকেই, তখন ওর বয়স ছিল 21 বছর। সো 21 বছরের ছেলে যখন এরকম বিয়ের জন্য বললো যে ওর বিয়ের ফ্যামিলি থেকে, হ্যাঁ বিয়ের জন্য, হ্যাঁ, তো বিয়ের জন্য যখন আসলো, এটা ওর বয়স তখন 21 ছিল। তখন আমি যে কাজটা করলাম, যে বললাম না আমার ছেলেদের সঙ্গে যে তোমরা অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিটা নাও, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা নাও, ডেফিনেটলি দুই পক্ষের মধ্যে কথা হয়ে থাকবে, দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা মানে দুই পক্ষ স্বীকৃতি দিয়ে দিবে। কিন্তু বিয়েটা আফটার তুমি একটা স্ট্যান্ড আপ জায়গায় যাও, তুমি অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি নাও, গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে একটা চাকরিতে ঢুকো, মাস্টার্স পরে করো, অ্যান্ড তখনই আমরা একটা বিয়ের ব্যবস্থা করব। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট থিং। হ্যাঁ, আমি যেটা আমার ছেলের ব্যাপারে করেছি সেটাই আমি বলবো রাজিয়া, সেটাই করা উচিত। কারণ এই বয়সে, যেহেতু বয়সটা খুবই একটা মারাত্মক বয়স, এই বয়সে ওদের সঙ্গে মানে না রাজি না হবে না সবে না করতে গেলে না ভালো চেতে মন্দ ডেকে আনতে পারে। আর যদি ভালো টুডেও তোমার তো বিয়ে দিতেই হবে, বাট এখন যেটা করতে হবে, দুই পক্ষ মিলে একটা সুন্দরভাবে অনুষ্ঠানও করার দরকার। দুই পক্ষ মিলে কথাবার্তা বলে যে একটা আংটি পরিয়ে রাখতে পারো এঙ্গেজমেন্টের মতো, দ্যাটস ইট। বাট পরীক্ষা দাও, রেজাল্ট ভালো করো, যাতে তোমাকে বিয়ের সময় অ্যাটলিস্ট একটা চাকরিতে ঢুকে যেতে পারো, দ্যাটস ইট। দ্যাটস আমি যা করেছি আমি তোমাকে তাই বললাম। ইয়েস, আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। জোনাকি তারা উনি বলছেন, ম্যাম আমার বিয়ের বয়স 5 বছর, গত 2 সপ্তাহ যাবত আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া। কারণ বাড়িতে বসে একটা ফোন আসছে, ফোনটা আমি রিসিভ করছি, করার সাথে সাথে ফোনটা কেটে দিচ্ছে। ফোনটা ওকে দিলাম, দেখো তো নাম্বারটা কার, তখন নাম্বারটার সাথে সাথে ডিলিট করে দিলে, তখন থেকে আমার সন্দেহ শুরু হলো।
এই সন্দেহ দিয়ে আপনি আরো লিখেছেন, মানে নাম্বারটা পেয়েছেন কিন্তু এখনো পরিচয় পাননি, স্বীকার করতে চাচ্ছেন না ওনার ওয়াইফ কোনো কিছু। তো এখন সে কি করবে বুঝতে পারছে না। সন্দেহ জিনিসটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই জিনিসটা তো মানে ডিলিট করে দিল নাম্বারটা কেন? উনি খুঁজে পেয়েছেন আসলে যে নাম্বারটা ওটা একটু পরিচিত মানুষের যার সাথে কথা বলা নিষেধ আছে। আচ্ছা সেই আচ্ছা, জন্য তার কাছে জিনিসটা আরো বেশি খারাপ লেগেছে। রাইট। তো যেহেতু নিষেধ আছে তারপরে স্ত্রী কথা বলেছে, আমার মতে এটা নিয়ে দুজন মিলে সামনাসামনি কথা বলো। যে কেন বললো, ওকে বলো যে ঠিক আছে আমি বুঝলাম, যেহেতু তোমার কল লিস্টই বলছে যে তুমি এই নাম্বারের সাথে কথা বলেছো, তুমি অস্বীকার করলে কী হবে? কল লিস্ট তার ভুল দেখায় না। আবার তুমি এই যে আমার সামনেও ফোন করার পরে মুছে ফেলেছো, কিন্তু আমি তো জেনেছি এখন কে কেন কী ব্যাপার, তুমি কথা বলেছো, অমুক দিন কথা বলেছো, তমুক দিন কথা, তো তুমি তো বলতেই পারছো। বলে তুমি বলো যে আসলে আমি তো চাই নাই, তুমি তারপরে কেন, ওরও নিশ্চয়ই কিছু বলার থাকতে পারে, সে বলো। তুমি নিষেধ করেছো তোমার পার্সপেক্টিভে, দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে যে এটা ঠিক না। তোমার ওয়াইফের কাছে হয়তো মনে হয়েছে যে ওনার সঙ্গে কথা বলাটা একটু জরুরি আছে, ওনার থেকে কোনো একটা তথ্য নেওয়ার দরকার আছে। আমি জানি না যাকে নিষেধ করেছো সে কোন সম্পর্কে, তোমাদের কী ধরনের পরিচয়, ছেলে নামে, ওটুকু কিছু তো জানি না। সে তারপরে আমি ধরে নিলাম যে তুমি নিষেধ করেছো, কিন্তু তোমার ওয়াইফ হয়তো ওই নিষেধটা তুমি যে চোখে দেখছো সেই চোখে দেখছে না। সো এটা ক্লারিফাই করো, এবং পরবর্তীতে ওয়াইফ যদি বলে যে না তার ভুল হয়েছে, ডেফিনেটলি আমি বলবো মানুষ মাত্রই ভুল করতেই পারে, তাকে আবার সুযোগ দেওয়া যেতেই পারে। সো এটা আসলে ডিপেন্ড করছে তোমাদের কথা বলার উপর, মানুষটার তোমাদের সঙ্গে কি সম্পর্কে জড়িত সেটার উপর, এবং থার্ড ব্যাপারটা হচ্ছে তোমার স্ত্রীকে এত বছরে আর কখনো অবিশ্বাসের কোনো কাজ করতে দেখেছো কি সেটার উপর। কারণ মানুষ ভুল হতেই পারে, যেটার জন্য একেবারে অবিশ্বাসের দানা বাহার বানানোর দরকার নেই নাকি। তার চেয়ে বরং আমি বলবো সামনাসামনি বসে, এবং সেটা বাসায় নয়, যদি পারো বাইরে হলে খুব ভালো হয়, একটা একদম অচেনা একটা পরিবেশে যেখানে কফিটা নেও, দুজন মিলে কফি নাও, কফি নিয়ে বসে সুন্দরভাবে কথাটা বলো, গুছিয়ে বলো, দেখবো আমার বিশ্বাস তোমার ওয়াইফ সত্য কথাই বলবে। তুমি বলবে যে আমি কেন বলেছো, কী জন্য বলছো, এগুলো বলবে যে আমি জানি এইটার প্রমাণ আছে আমার, জাস্ট তুমি বলো কারণটা। হয়তো বা আমি মানা করেছি আমার পার্সপেক্টিভে, তোমার কী জন্য মনে হলো যে ওনার সাথে কথা বলা দরকার, গুছিয়ে জিজ্ঞেস করো, খোলাসা করে ফেলাই ভালো। প্রতিদিন না এই সন্দেহের আগুনটা না খুব খারাপ জিনিস, সন্দেহটা খুব বাজে একটা, মানে এটা খুব ভাইরাস এবং খুব বাজে ভাইরাস। হ্যাঁ, এতটুকু থেকে একদম ছাচ্চা করে পুরো শরীরটাকে কলুষিত করে দেয়, মনকে কলুষিত করে দেয়, জীবনকে কলুষিত করে দেয়, ঘরকে কলুষিত করে দেয়, শান্তি হারাম করে দেয়। তার চেয়ে বরং ক্লিয়ার করো, দ্যাট উইল বি বেটার। ইয়েস। অনেকে তোমার কাছে কয়টায় ফোন করবে জানতে চাচ্ছে, কখন ফোন দিবে জানতে চাচ্ছে। সকাল 11টা থেকে বাংলাদেশ সময়, সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে এখানে দেওয়া দুটো নাম্বার আছে, দেখা যায় নাম্বার দুটো, এই দুটো নাম্বার টুকে রাখো। সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করলে আমি যদি ফ্রি থাকি, আমি তো কাজের ফাঁকে ফাঁকে কথা বলি, আমি যদি ফ্রি থাকি অবশ্যই আমার সাথে কথা বলা যাবে। এবং শুধুমাত্র শুক্রবার এবং যে কোনো সরকারি ছুটির দিন আমাদের হাল ছোড়না বন্ধু বন্ধ থাকে। হাল ছোড়না বন্ধু এটা কোনো অর্গানাইজেশন নয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগ এবং আমার নিজস্ব প্ল্যাটফর্ম, যেখানকার যা কথা বলি আমি আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে বলি, নিজে দায়িত্ব নিয়ে বলি। ভালো মন্দ দুটো দায়িত্বই আমার, আমি একেবারেই বিশাল বড় কেউ কিছু না, আমি খুবই সাধারণ একজন মানুষ। এবং তুমি শুধু একজনই, কাজে ফোন কয়েকবার করে ধৈর্য নিয়ে। হ্যাঁ, আমি মানুষটা কিন্তু একজনই, কথা বলি একজন, কাজের ফাঁকে ফাঁকে বলি, তাই একটু যে ফোন করে ধরে অনেক সময় বলবে ম্যাডাম মিটিংয়ে আছে, আপনি একটু পরে করেন, অথবা বলবে ম্যাডাম এই মাত্র বাইরে গেছেন, আপনি আধা ঘন্টা পরে ফোন করলে ম্যাডামকে। বাট এটাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে ইনাল্লাহ সাবিরিন, ধৈর্য রাখো, ধৈর্য রাখলে সেটার ফল সবসময় সবুরের ফল মিঠা হয়। দেখবে যে ঠিকই তুমি, অথবা আমাকে অপেক্ষা করতে করতে তোমার সমাধান চলে আসবে, সেটাও হতে পারে, ইউ নেভার নো। শুধু তোমার ভেতর ধৈর্য এবং আস্থা রাখতে হবে। আমি কথা বলবো, ডেফিনেটলি আমি কথা বলবো, আমি কথা বলি, বলবো, চেষ্টা করি। আমি তো আর কোনো সমাধান দিতে পারবো না, কোনো মানুষের সমাধান দিতে পারে না, তবে সমাধান খুঁজে নেওয়ার রাস্তাটা দেখিয়ে দিতে পারবো। বাকিটুকুর মালিক আল্লাহ। ইয়েস। আজকে শেষ প্রশ্ন আমরা শুনছি, কে সেই ভাগ্যবতী? এলিন বিন আইচ, খুব সম্ভব ওনার নাম। এলিন,
আচ্ছা হ্যালো ম্যাম ফ্রম ইউকে। আমার রাগ অনেক বেশি, হাজবেন্ডের সাথে কথায় কথায় রাগ করি, বাট সে কোনো আমাকে কিছু বলে না। আমি গায়ে হাতও তুলি কোনো ছোট কোনো ভুলের কারণে, তবুও সে কিছু বলে না। কথায় কথায় ডিভোর্সের কথা বলি, বাট সে বলে সব কিছু বলো, এটা বলো না ম্যাম। নাও বলেন আমার রাগ কিভাবে কমাবো? ইমিডিয়েটলি তুমি কাউন্সিলিং করো। তোমার রাগটা স্বাভাবিক পর্যায়ে নেই। মেবি তোমার হরমোনাল কোনো প্রবলেম আছে, মেবি তুমি পোস্টপার্টাম ডিপ্রেশনে আছো, মেবি তোমার ছোট ছোট বাচ্চা আছে, আমি তো জানি না এগুলো ব্যাপারটা, বাট তোমার এটা নর্মাল না। গায়ে হাত তোলা কখনোই নির্মল না। যে মানুষটার হাজবেন্ড ঠান্ডা থাকে, চুপ থাকে, সময় ঠিক হয়ে যাবে বলে, সেই হাজবেন্ডের গায়ে উপরে চিল্লাচিল্লি করা, ডিভোর্সের কথা বলাটা কিন্তু যায় না। তবে তোমার রাগটা নর্মাল না মা। ইমিডিয়েটলি ইউকেতে কিন্তু কাউন্সিলিং খুব ভালো হয়, ইউকেতে কাউন্সিলিং ভালো হয়, এবং অনেক বাঙালিরাই আছেন, সিলেটি বাঙালি। আমি লাস্ট টাইম ইউকেতে গিয়ে কিন্তু কয়েকজন কাউন্সিলরকে পেয়েছি, সাইকোথেরাপিস্ট, ওনারা কিন্তু বাঙালি। হ্যাঁ, এটা ইউকের মানুষ তো ভাগ্যবান যেহেতু বাঙালি সাইকোথেরাপিস্টের সাথে কথা বলতে পারছে। সো একটু যোগাযোগ করো, নেটে সার্চ দাও বা পরিচিতদের সঙ্গে যোগাযোগ করলেও অনেকের নাম পাবে। ওরকম একজন কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে, সাইকোথেরাপিস্টের সাথে যোগাযোগ করে কাউন্সিলিং নাও। ম্যাক্সিমাম আমার হিসাবে 3টা কি 4টা কাউন্সিলিং করলেই তুমি দেখবা তুমি ভালো হয়ে গেছো, তো ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা মানে যে তুমি পাগল তা কিন্তু নয়। হ্যাঁ, এটা একটা মনের অসুখ, এটা আমাদের অনেকেরই হতে পারে। মনের অসুখ যেমন ধরো সর্দি কাশির জন্য আমরা ঘরে বসে থাকি, আর টাইফয়েড হলে পরে চিকিৎসা করে, ঠিক তেমনি মনের এমনি নর্মাল যে আমার ম্যাডাম মন খারাপ থাকে, বা আমি পরীক্ষা খারাপ করছিলাম এই জন্য ভালো লাগতেছে না, এগুলো হচ্ছে সর্দি কাশি টাইপ অসুখ। কিন্তু এই ধরনের যে অসুখগুলো অস্বাভাবিক, যে অসুখগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, রাগারাগি স্বামী স্ত্রী হতেই পারে, বাট তোমারটা কিন্তু অস্বাভাবিক, তুমি নিজেই বলছো। হ্যাঁ, তুমি নিজেই বলছো, কারণ অস্বাভাবিকের জন্য যে একতরফা হওয়ার কথা না। তো সেক্ষেত্রে এটা অস্বাভাবিকের মধ্যে পড়ছে। সেই জন্যই আমি তোমাকে বললাম ইমিডিয়েটলি কাউন্সিলিংয়ে যাও, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো আজকে বিদায় নিচ্ছে, একতরফা কথা অনেক বলে ফেলেছি। অ্যাঙ্কর ছাড়া তো কথা বলতে, কারণ অ্যাঙ্কর থাকলে একটু হলেও রিল্যাক্স থাকা যায়। তোমাদেরকে একটা কথাই বলবো যে করোনা কিন্তু এখনো চলে গেছে এটাও বলা যাবে না, আবার খুব জাঁকিয়ে বসে আছে তাও বলা যাবে না। হ্যাঁ, ও যাবো কি যাবো না, থাকবো কি থাকবো না, এরকম একটা ব্যাপারের মধ্যে আছে। তো এই সময়টুকু কিন্তু সতর্ক থাকা আমাদের খুব জরুরি। আমি কিন্তু আজকাল দেখছি ফেসবুকে অনেক বেশি হঠাৎ করে মনে হচ্ছে যারা 3 থেকে 4 মাস, এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা, হ্যাঁ, এটা কেউ মানে কাউকে বলার জন্য না, আমি যেটা আমি মনে করেছি সেটা বলছি, আমি যেটা ফিল করছি। যেমন আমি তো গত 1 মাস ধরে অফিস করছি, কিন্তু হ্যাঁ, কিন্তু তাই বলে আমি বন্ধুদের বাসায়ও যাচ্ছি না, হা হিও করছি না। কিন্তু দেখা যাচ্ছে মানুষজন একদম বাইরে যাওয়া, রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে ঘেসে ঘেসে ছবি তোলা, সব কিছুই খুব বেশি 3 মাস একদম ঘরে থেকে একদম ধুম করে গিয়ে সবাই না করে একটু একটু করে ছাড় দেওয়া উচিত। হ্যাঁ, গ্রাজুয়ালি ছাড় দেওয়া উচিত। আমি মনে করি মাস্ক পরছো, মাস্কটা অ্যাটলিস্ট পরো, একটু ডিস্টেন্সটা মেনটেন করো। 10 জন মিলে গিয়ে একদম ঘষাঘষি করে ছবি না তুলে 2 দিন পরে, আবার এতদিন তো ছবি না তুলেও কাটাইছি না, তা একটু সময় নেই, আস্তে আস্তে এগোই, গ্রাজুয়ালি যাই। এটা তো ফেলনার জিনিস ছিল না। আর একদম আমরা কিন্তু মোটামুটি আমাদের পরিচিত এমন কেউ নেই যাদের পরিচিতের মধ্যে একজন না একজন শুনেছে করোনাতে চলে গেছে। সবাই কম বেশি আমরা কিন্তু এটা তারা আমি বলবো যে এফেক্টেড হয়েছি। তো সেক্ষেত্রে আমি বারবার করে একটা কথাই বলবো যে করোনাটাকে এতটা হালকা নিও না। হ্যাঁ, ডেফিনেটলি করোনা চলে যাবে, আমি কিন্তু অনেক আগেও বলেছি। কিন্তু এখন এই মুহূর্তে আমি বলছি না আমরা বেরো, ঘুরো, ছবি তোলো, খাও, বাট একটু একটু করে আগাও, ধুম করে একদম মানে কি বলবো, আমি বলবো বা ভেঙলো জোয়ার আসলো করার দরকার নেই, একটু একটু করে আগাও, দ্যাট উইল বি মাচ মোর বেটার। সেটাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ একটা কথা স্পেশালি তোমাদের প্রজন্মকে বলি, তোমরা হই হই করে যাচ্ছ, বাড়িতে কিন্তু তোমাদের বয়স্করা থাকেন, ওনাদেরকে কিন্তু বিপদে ফেলছো। তোমাদের হইচই, তোমাদের অধ্যত্ব, তোমাদের বেপরোয়াত্ব সাফারার কিন্তু হবে তোমাদের সবচেয়ে কাছের আপনজনেরা। তা এইটা মাথায় রাখো, আস্তে আস্তে করো, ইনশাল্লাহ আগামী 2-1 মাসের মধ্যে সব কিছুই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবং সেজন্য মাস্কটা পরো। যখনই বাইরে থেকে আসছো অ্যাটলিস্ট গোসলটা করে নাও, হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নাও, অর্থাৎ
যতটুকু পারো নিজেকে প্রোটেক্টেড রাখো। বাট অ্যাটলিস্ট আমরা তখন বাইরে যেতে পারছি, ঘুরতে পারছি, অফিস করছি, এটাই বা কম পাওয়া বলো তো? সো উই শুড সে শুকর আলহামদুলিল্লাহ। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।